আসসালামু আলাইকুম। তো তোমাদের অলরেডি নিউক্লিক অ্যাসিড টপিকটা শুরু করছিলাম, অলরেডি একটা ভিডিও হয়ে গেছে, মানে মোটামুটি ওই নিউক্লিক অ্যাসিড সম্পর্কে যত ধারণা আছে প্লাস বই দেখানো সবাই মানে লাস্টের ভিডিওতে কমপ্লিট করে দিছে। ওটা তোমার নিউক্লিক অ্যাসিডের পার্ট 1 ভিডিও ছিল, ওইখানে মোটামুটি সবকিছু কমপ্লিট করে দিছে। এখন ওটার পরে তারপরে জাস্ট বলতেছি যে এটা বোঝানো হয়েছে এইভাবে এইভাবে, পরের গুলা জাস্ট মানে কন্টিনিউ করতেছি। তো লাস্ট ভিডিওটা অনেক মানে লেন্দি হয়ে গেছিল, তাই ওটার সাথে আর মানে বাড়াই নাই। তো বাকি যতটুকু বাদ আছে অতটুকু আমরা আজকের ভিডিওতে কমপ্লিট করে দিব। তো আজকের ভিডিওর মাধ্যমে আমার নিউক্লিক অ্যাসিড টপিকটাও কমপ্লিট হয়ে যাবে। তো লাস্ট ভিডিওটা আমি যেখানে শেষ করছিলাম ওইখান থেকে আমি আজকের ভিডিওটা শুরু করব। আজকে আমাদের নিউক্লিক অ্যাসিডের পার্ট 2 ভিডিও, তো ওইখান থেকে আমি শুরু করব। তো তোমরা যদি পার্ট 1টা না দেখে আসো, পার্ট 1টা অবশ্যই দেখবা, কারণ মোটামুটি নিউক্লিক অ্যাসিডের বেসিক জিনিস, একদম বেসিক জিনিসটা আমি পার্ট 1 ভিডিওতে দিয়ে দিচ্ছি। এখন জাস্ট রিক্যাপ করতেছে, অর্থাৎ বইতে এটা পড়াইছে ওইটা পড়াইছে ওইগুলা জাস্ট দেখাচ্ছে। তো শুরু করি আজকের ভিডিওটা। তো তো আজকে লাস্ট দিন আমি যেখানে শেষ করেছিলাম ওইখানে তোমার রেখে দিছি। তো লাস্ট দিন আমি কি পড়াইছিলাম যে বৃত্তাকার ডিএনএ, তোমার মাইটোকন্ড্রিয়া, আদিকোষ আর ক্লোরোপ্লাস্ট, এই 3 জায়গাটা পাওয়া যায়। তো এই অঙ্গাণু যখন পড়াইছিলাম তখনও বলেছিলাম যে এইগুলাতে তুমি বৃত্তাকার ডিএনএ পাবা। তো এই এই টপিকটা পড়াইছে, এই জিনিসটা পড়াইছিলাম। তো গেল। তারপরে একটা কথা দাগাই দিছি, কি দাগাই দিছি যে ডিএনএ এর সমপরিমাণ অ্যাডেনিন ও থায়ামিন এবং সমপরিমাণ সাইটোসিন এবং গুয়ানিন থাকার নীতিমালাকে চার্জেভস রুল বলা হয়। অর্থাৎ একটা জিনিস তুমি বোঝো, এটা ডিএনএ, ধরো এই একটা ডিএনএ, ধরো এইটা একটা নিউক্লিওটাইড, এইটা একটা নিউক্লিওটাইড, এইটা একটা নিউক্লিওটাইড, এইটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, আবার ধরো এইটা আরেকটা, এটা আরেকটা, এটা আরেকটা, এটা আরেকটা, আর এটা আরেকটা, এরকম 5টা নিউক্লিওটাইড। এবং এগুলো সব ধরো এই যে ফসফোডাইএস্টার দ্বারা যুক্ত হয়েছে, ফসফোডাইএস্টার দ্বারা সবগুলা যুক্ত হয়েছে, সবগুলা ফসফোডাইএস্টার দ্বারা যুক্ত হয়েছে। হইলো, হওয়ার পরে কি আছে, তার মানে এখানে একটা খাত থাকবে, ধরো এই একটা অ্যাডেনিন খাত, এই একটা তোমার থায়ামিন খাত, এই একটা সাইটোসিন খাত, এই একটা গুয়ানিন খাত, আবার ধরো গুয়ানিন, আবার সাইটোসিন, তারপরে আবার তোমার হলো থায়ামিন, আবার হলো তোমার অ্যাডেনিন, আবার হলো তোমার হলো গুয়ানিন, আবার হলো সাইটোসিন। তো এরকম ভাবে চলতে থাকবে। এখন দুইটাকে একসাথে আনার জন্য মাঝখানে তোমার বন্ড দেওয়া লাগবে, মাঝখানে তোমার কি দেওয়া লাগবে, বন্ড দেওয়া লাগবে। মাঝখানে এই যে বন্ড দিলাম, মাঝখানে বন্ড দিয়ে এই যে একটা ডিএনএ করে দিলাম। এখন এই যে ডিএনএ করলাম, এখন ধরো এই যে একটা ডিএনএ, এখন ডিএনএ তে তোমার কয়টা অ্যাডেনিন আছে, একটা, একটা অ্যাডেনিন, দুইটা অ্যাডেনিন, আর কয়টা, দুইটাই অ্যাডেনিন আছে। আর থায়ামিন কয়টা আছে, একটা, দুইটা থায়ামিন। সাইটোসিন কয়টা আছে, একটা, দুইটা, তিনটা সাইটোসিন আছে। গুয়ানিন কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, তিনটা গুয়ানিন আছে। এখন দেখো এই যে ডিএনএ অণু, তুমি ডিএনএ অণুতে যাই করো, তোমার যেই কয়টা অ্যাডেনিন থাকবে ওই কয়টা থায়ামিনই থাকবে। তুমি যাই করো, যেই কয়টা সাইটোসিন আছে সেই কয়টা গুয়ানিনই থাকবে। অর্থাৎ সাইটোসিন আর অ্যাডেনিনের, সরি, সাইটোসিন আর গুয়ানিনের সংখ্যা আর অ্যাডেনিন আর থায়ামিনের সংখ্যা এটা ডিএনএ অণুতে অলওয়েজ সেম থাকবে। কারণ কি, কারণ হলে দেখো তুমি কিন্তু নর্মাল সেন্সেই বুঝতে পারতেছো যে ডিএনএ তে অ্যাডেনিন আর থায়ামিনের মধ্যে ডবল বন্ড আছে, এটা শুধুমাত্র অ্যাডেনিনের সাথে থায়ামিনেরই সম্ভব। তুমি কখনোই অ্যাডেনিনের সাথে সাইটোসিনকে নিতে পারবে না, অ্যাডেনিনের সাথে গুয়ানিনকে নিতে পারবে না। অর্থাৎ তুমি যেখানে অ্যাডেনিনকে নিবা, যেখানেই অ্যাডেনিনকে নিবা সেখানে তোমার থায়ামিনকে আনা লাগবে, যেখানেই তুমি সাইটোসিনকে নিবা সেখানে কিন্তু তোমার গুয়ানিনকে আনা লাগবে। তুমি গুয়ানিনকে স্কিপ করে কখনো সাইটোসিনকে রাখতে পারবা না। এই জন্য তোমার একটা কথা বলা হয়েছে কি, ডিএনএ অণুতে সমপরিমাণ অ্যাডেনিন, থায়ামিন এবং সমপরিমাণ গুয়ানিন এবং সাইটোসিন থাকে। এই জিনিসটা, তো এই জিনিসটা কিন্তু তুমি নর্মাল সেন্সেই বের করতে পারো। এখন এই জিনিসটা তোমার প্রথমের দিকে, প্রথম তো আর মানুষ এত কিছু বুঝতো না। তো একটা বিজ্ঞানীর নাম হলো তোমার চার্জেভ, বিজ্ঞানীর নাম হলো চার্জেভ। তো এই চার্জেভ নামক যে বিজ্ঞানী আছে তিনি এই জিনিসটা বের করছিলেন যে ডিএনএ অণুতে সবসময় সবসময় অ্যাডেনিন আর থায়ামিনের সংখ্যা আর সাইটোসিন আর গুয়ানিনের সংখ্যা সেম থাকবে। তো যেহেতু তিনি প্রথম এই জিনিসটা বের করছিলেন, এর জন্য এই জিনিসটা, এই জিনিসটাকে তোমার চার্জেভস রুল বলা হয়। কারণ চার্জেভস প্রথম এই জিনিসটা বের করছিলেন যে ডিএনএ অণুতে সমপরিমাণ অ্যাডেনিন থায়ামিন এবং সমপরিমাণ সাইটোসিন গুয়ানিন বলা হয়। তো তোমার এই লাইনে মূলত ওই জিনিসটাই বলা আছে যে চার্জেভস রুল হলো ডিএনএ অণুতে অবশ্যই সমপরিমাণ অ্যাডেনিন গুয়ানিন, সরি, অ্যাডেনিন থায়ামিন আর সাইটোসিন গুয়ানিন থাকবে। তো এই হলো আরেকটা জিনিস। তারপরে কি বলা আছে, তারপরে বলা আছে হলো মানে মেইন জিনিসটা, তো এটা 9-10 তোমরা হালকা পাতলা পড়ছিলা যে ওয়াটসন আর ক্রিক, ওয়াটসন আর ক্রিক কি, ওয়াটসন আর ক্রিক কি করছিল, তারা একদম সর্বপ্রথম যে ডিএনএ সম্পর্কে একটা পুরাপুরি ধারণা, এই যে একটা ডিএনএ থাকে, ধরো এটা একটা ডিএনএ, এখন ডিএনএ এর গঠন সম্পর্কে পুরাপুরি একটা একদম প্রপার একটা ধারণা এই ওয়াটসন আর ক্রিক মানে কয়েকটা পয়েন্ট আকারে দিয়ে দিছিল। অর্থাৎ এতদিন পর্যন্ত ধরো এই বিজ্ঞানী এটা আবিষ্কার করছে, ওই বিজ্ঞানী ডিএনএ সম্পর্কে এটা আবিষ্কার করছে, ওই বিজ্ঞানী এটা আবিষ্কার করছে, ওয়াটসন আর কি করছিল, তারা সবাই রিসার্চ একসাথে করছিল, নিজেদের কিছু রিসার্চ যোগ করছিল, সব মিলায়ে ডিএনএ সম্পর্কে একদম পুরোপুরি, ডিএনএ এর গঠন সম্পর্কে একটা পুরোপুরি ধারণা তারা দিয়ে দিছিল।
দিয়ে তারা এই ধারণা দিয়েছিল। তো এই ধারণাটাকে তোমরা তারা কি বলেছিল, এই ধারণার তারা একটা নাম দিয়েছিল, এটাকে তারা বলছিল ডিএনএ ডাবল হেলিক্স মডেল। ডিএনএ ডাবল হেলিক্স মডেল অর্থাৎ ওয়াটসন আর ক্রিক তারা হলো ডিএনএ ডাবল হেলিক্স মডেল দিয়েছিল। মডেলটি ডিএনএ সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা দিতে সক্ষম হয়েছিল তারা তাদের এই মডেলের মাধ্যমে। এই মডেলে মানে এই পর্যন্ত ডিএনএ সম্পর্কে যত তথ্য আছে সব তারা একসাথে করছিল, প্লাস তাদের কিছু তথ্য দিয়ে তারা এই মডেলটা গঠন করছে। তো এই মডেলটা কারা দিয়েছিল, এই মডেলটা দিয়েছিল হলো ওয়াটসন আর ক্রিক, দুইজন বিজ্ঞানী, ওয়াটসন ও ক্রিক। তো তারা এই কাজের জন্য তাদেরকে নোবেল নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল, তারা নোবেল পুরস্কার পেয়েছিলেন এই কাজের জন্য। এই হলো কাহিনী। তো আমাদের এখন এই ডিএনএ ডাবল হেলিক্স মডেলটা সম্পর্কে জানা লাগবে যে ওয়াটসন আর ক্রিক হলো ডিএনএ ডাবল হেলিক্স মডেল সম্পর্কে কি কি বলেছেন, এটা আমাদের জানা লাগবে। তো এটা আমরা জানবো। তো তার আগে একটা কথা বলে রাখি যে এখানে তোমার দুইটা মডেল দেওয়া আছে, এটা হলো ওয়াটসন আর ক্রিকের ডিএনএ মডেল, আর একটা হলো ওয়াটসন আর ক্রিকের প্রদত্ত ডাবল হেলিক্স মডেল অনুযায়ী ডিএনএ অণুর ভৌত গঠন। তো আমরা এই যে প্রথমে যেটা বলা আছে ওটা আমরা পড়বো না, আমরা সেকেন্ডটা পড়বো। তো দুইটাই একই জিনিস বলা আছে, বাট দ্বিতীয়টাই অনেক গুছায় বলা আছে। তো আমরা দ্বিতীয়টা পড়বো, প্রথমটা আমরা কখনো পড়েও দেখবো না। তো আমরা দ্বিতীয়টাতে চলে আসি। তো দ্বিতীয়তে আমরা ডিএনএ ডাবল হেলিক্স মডেল নিয়ে পড়ালেখা করব। তো প্রথমে কি কি একদম বেসিক একটা ইনফরমেশন দেওয়া আছে। কি বেসিক ইনফরমেশন হলো তোমার ডিএনএ হলো দ্বিসূত্র। ডিএনএ কি, ডিএনএ হলো তোমার দ্বিসূত্র, বা এটা তো দ্বিসূত্র। তো এটা আমাদের ভাষা, এটা বাংলা ভাষার দ্বিসূত্র। আর বায়োলজির ভাষা কি, বায়োলজির ভাষা হলো ডাবল হেলিক্স। আর দিকে তোমার কি ইংলিশে হলো ডাবল বলা হয়। আর সূত্রকে এর আগে বলছি কি, এর আগের ভিডিওতে তোমাদের বলছি কি সূত্রকে তোমার হেলিক্স বলা হয় বায়োলজি ভাষাতে। এর জন্য কি ডিএনএ হলো দ্বিসূত্রক বা ডাবল হেলিক্স। তো এই হলো একটা কথা। দ্বিতীয় কথা, এটা কিন্তু আমরা সবাই জানি যে ডিএনএ দ্বিসূত্রক আর হলো ডাবল হেলিক্স। তো পাশে আরেকটা জিনিস, এই এই জিনিসটা তোমাদের প্রথম পয়েন্টে জানা লাগবে। দেন দ্বিতীয় আরেকটা পয়েন্ট দাগাই দিছি। তো দ্বিতীয় পয়েন্টে তোমাদেরকে কি দেখাইছে, দ্বিতীয় পয়েন্টে দেখাইছে যে ডিএনএ তে তোমার দুইটা সূত্র থাকে। ডিএনএ তে কয়টা সূত্র থাকে, তোমার দুইটা সূত্র থাকে। তো দুইটা সূত্রের তোমার একটা বৈশিষ্ট্য আছে। দুইটা সূত্রের বৈশিষ্ট্য কি, মানে জিনিসটা এরকম ধরো, মানে ধরো এই যে ধরো এই সূত্র আর এই আরেকটা সূত্র, তাই তো? এই দুইটা সূত্র মিলে তোমার ডিএনএ গঠিত হয়, তাই তো? ডিএনএ গঠিত হয়। এখন কথা হলো কি, কথা হলো ধরো এই সূত্র তো মানে অর্থাৎ দুইটা সূত্রেই তো একটা ফসফেট, দুইটা সূত্রে তো একটা ফসফেট হলো তোমার বেঁচে থাকবে। অর্থাৎ ধরো তুমি এই যে এরকম ভাবে করতে আসতেছো, এরকম ভাবে তুমি করতে আসতেছো, এইখানে একটা ফসফেট দিলে, এখানে একটা ফসফেট দিলে, এখানে একটা ফসফেট দিলে, এখানে একটা ফসফেট দিলে, এরকম করতে করতে লাস্টে তো একটা ফসফেট বেঁচেই যাবে, তাই না? কারণ তোমার ডিএনএ অণুর গঠনটা তো শেষ করা লাগবে। গঠনটা কি করা লাগবে, গঠনটা তো তোমার শেষ করা লাগবে, তাই না? গঠনটা তো তোমার শেষ করা লাগবে। তুমি তো এরকম করতে পারবে না যে লাস্টে তুমি হলো কি, লাস্টে তুমি হলো আরেকটা এমনি যুক্ত করতে করতে তো তোমার যুক্ত হতেই থাকবে, তাই না? তোমার যুক্ত হতেই থাকবে, বা তুমি তো অমনি যুক্ত করে রাখতে পারবা না। তোমার এক সময় তো জিনিসটা তোমার শেষ করা লাগবে। তো তুমি এক সময় কি করবে, এক সময় হলো তুমি জিনিসটা হলো শেষ করে দেবা। তুমি জিনিসটা এক সময় কি করবা, জিনিসটা তুমি এক সময় শেষ করে দিবা, অর্থাৎ তুমি বন্ধ করে দিবা। ধরো একটা জিনিস, হ্যাঁ তুমি এক সময় জিনিসটা বন্ধ করে দিবা। তুমি যে এক সময় মানে ধরো, মানে জিনিসটা এরকম ধরো, এই হলো আমার ডিএনএ অণু, তাই তো? এই ধরো এটা হলো এটা একটা হলো সুগার, এই আর একটা সুগার। তো সুগারের ধরো এই যে এই প্রান্ত আর এই প্রান্তের সাথে তোমার এই যে এমনি ফসফেট যুক্ত হয়েছে, এই প্রান্ত আর এই প্রান্তের সাথে তোমার ফসফেট যুক্ত হয়েছে। এমনি ফসফেট যুক্ত হইতে 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 দেখো আমি ইটা শেষ করলাম, তো শেষে একটা সুগার বসালাম, প্রথমে একটা সুগার বসাইছে। এখন এইখানেও যদি আরেকটা ফসফেট বসায়, এইখানেও যদি আরেকটা ফসফেট বসায়, তাইলে কি হবে, তাইলে কিন্তু আমার আবার আরেকটা সুগার নিয়ে আসা লাগবে। তো এমনি করতে করতে তো চলতেই থাকবে, কখনো তো আমার ডিএনএ গঠন শেষ হবে না। বাট শেষ তো করা লাগবে। তো শেষ আমি কেমনে করব, শেষ আমি করবো হলো যে ধরো এখানে ধরো এটা হলো 5 কার্বন আর এটা হলো 3 কার্বন। এই যে 3 কার্বন, তো 3 কার্বনটা আমি ফাঁকা রেখে দেবো, এখানে আর কোনো ফসফেট দেবো না। কারণ যদি ফসফেট না দিই তার মানে বোঝাচ্ছে কি আমার গঠনটা এখানে শেষ, আমি এখানে আর আর সুগার অ্যাড করবো না। সেম ওয়েতে তো এটার ক্ষেত্রে, প্রথমটার ক্ষেত্রে এখানে যদি 3 পড়ে, তাহলে প্রথমটার ক্ষেত্রে অবশ্যই এখানে তোমার 5 কার্বন পড়বে। কারণ তুমি গঠনটা করতে আসো, দেখো জিনিসটা এরকম হবে। ধরো আমি গঠনটা তোমাদেরকে এমনি আঁকাইয়ে দিছি। তো এটা হলো ধরো কত, এই ধরো এটা হলো আমার 3 কার্বন, এটা হলো 5 কার্বন। তো এখানে আমি কোনো ফসফেট দিলাম না, এখানে আমি কোনো ফসফেট দিলাম না। তারপর এখানে একটা দিলাম ফসফেট, এখানে আবার এর 3-এর সাথে একটা ফসফেট যুক্ত করলাম। তারপরে কি হবে, তারপরে এই যে এর 5-এর সাথে দিলাম, 5-এর সাথে দিয়ে আবার এর 3-এর সাথে দিলাম, আবার এর 5-এ। তো এই 5টা আমার ফাঁকা রাখা লাগবে। এর 5টা যদি আমি ফাঁকা রাখি, তাহলে কি হবে, এর 5টা ফাঁকা রাখলে কিন্তু আমার এই জিনিসটা এনে বন্ধ হবে। অর্থাৎ এর 5-এর সাথে কিন্তু আমি আরেকটা দেবো না, তো এখানে 5ই পড়বে। অর্থাৎ এর 3টা ফাঁকা থাকবে, আর এর একটা 5 আমার লাস্টে ফাঁকা রাখা লাগবে, যেটা দ্বারা বোঝাচ্ছে কি আমার এই জিনিসটা, অর্থাৎ এই যে আমি সর্পিল আকার যে গঠনটা বের করতেছি, এই গঠনটা শেষ, এই গঠনটা এখানে শেষ। এই জিনিসটা বোঝানোর জন্য আমার একটা 5 আর একটা 3 ফাঁকা রাখা লাগবে। যদি আমি এই 3-এ একটা ফসফেট যোগ করি, এই 5-এ একটা ফসফেট যোগ করি, তাহলে উপরে আবার আমার সুগার বসানো লাগবে, কখনোই আমার চেইনটা শেষ হবে না। তো আমার চেইনটা অবশ্যই শেষ করা লাগবে, এই জন্য আমি এর একটা 3 ফাঁকা রাখবো। অর্থাৎ এই চেইনের উপরে একটা 3 ফাঁকা রাখা লাগবে, আর নিচে একটা 5 ফাঁকা রাখা লাগবে।
তো 5 ফাঁকা রাখলে আমার চেইনটা শেষ হয়ে যাবে। তো এই চেইনকে এই 3 আর 5 যেটা ফাঁকা রাখছি ওই 3 আর 5 দ্বারা এই চেইনকে প্রকাশ করে। অর্থাৎ এই যে চেইনটা, এই চেইনটাকে আমি কি বলবো, এই চেইনটা হলো তোমার 3 থেকে, অর্থাৎ উপরে 3 ফাঁকা রাখছি, 3 কার্বন থেকে 5 কার্বন মুখী। এই চেইনটা কি, এই চেইনটা হলো তোমার 3 কার্বন থেকে 5 কার্বন মুখী। তো এই যে চেইন, এই চেইনটা কি, এই চেইনটা হলো তোমার 3 কার্বন থেকে 5 কার্বন মুখী। তো এতটুকু আমাদের মাথায় রাখা লাগবে যে উপরে যেই 3 কার্বনটা ফাঁকা রাখছি আর নিচে যে 5 কার্বনটা ফাঁকা রাখছি, এই দুইটা কার্বন দ্বারাই আমরা মূলত এই চেইনকে প্রকাশ করবো। কিভাবে প্রকাশ করবো, উপরে 3 ফাঁকা রাখছি তাই 3, আর নিচে 5 ফাঁকা রাখছি তাই 5, আর যেহেতু উপর থেকে নিচে 3 থেকে 5 কার্বন মুখী, তো আমাদের এর পরিপূরক আরেকটা চেইন আনা রাখবে, কারণ ডিএনএ তো কখনো একটা চেইন দ্বারা হবে না। তো পরিপূরক যেই চেইনটা হয় ওই পরিপূরক চেইনটা উল্টা হয়। উল্টা বলতে ধরো এর ক্ষেত্রে আমার 5টা, এর উপরে আমার 5 ফাঁকা রাখা লাগে, অর্থাৎ পরিপূরক চেইনের ক্ষেত্রে উপরে আমরা কি করবো, উল্টো করে পরিপূরক চেইনটা বানাবো। অর্থাৎ পরিপূরক চেইনটা আমরা উপরে 5 কার্বন ফাঁকা রাখবো আর নিচে হলো তোমার 3 কার্বন ফাঁকা রাখবো। তো এইভাবে যদি ফাঁকা, মানে জিনিসটার গঠনটা আসলে এরকম ভাবে হয়। অর্থাৎ ওয়াটসন আর ক্রিক এই জিনিসটা অনেক রিসার্চ করে তার জিনিসটা বের করছে যে দুইটা চেইনের মধ্যে একটা চেইন 3 থেকে 5 কার্বন মুখী, অর্থাৎ উপরে 3 এর কোনো ফসফেট থাকে না, নিচে 5 এ কোনো ফসফেট থাকে না। তো এরকম ভাবে আরেকটা চেইনকে আরেকটা চেইন এর উল্টা হয়, অর্থাৎ ওই চেইনের ক্ষেত্রে উপরে 5 ফাঁকা থাকে আর নিচে 3 ফাঁকা থাকে। এরকম ভাবে দুইটা চেইনের কখনো একটা, মানে দুইটা চেইনই 3 থেকে 5 কার্বন মুখী হবে না। একটা 3 থেকে 5 কার্বন মুখী হবে আর একটা হলো 5 থেকে 3 কার্বন মুখী হবে। তো এই যে পরিপূরক যে চেইনটা আছে এর হলো 5 নাম্বার, উপরে হলো 5 নাম্বার কার্বনে ফসফেট থাকবে না, নিচে হলো 3 নাম্বার কার্বনে ফসফেট থাকবে না। তাহলে এই যে 5 আর হলো 3, আর যেহেতু উপর থেকে নিচে তাই 5 থেকে 3 মুখী। তো দুইটা চেইন কি হবে, একটা চেইন হলো 3 থেকে 5 মুখী হবে আর একটা হলো 5 থেকে 3 মুখী হবে। তো আমি তোমাদেরকে জিনিসটা বোঝাইতে পারছি। তো ওই জিনিসটাই তোমার 2 নাম্বার পয়েন্টে বলছে যে দুইটা সূত্রে, একটা হলো কি 5 থেকে 3 কার্বন মুখী আর একটা হলো 3 থেকে 5 কার্বন মুখী। এটা কিসের উপরে বেসিস করে বলা হয়েছে, তোমার ওই যে 3 এর সাথে একটা ফসফেট থাকে, 5 এর সাথে একটা ফসফেট থাকে, এতটুকু তো আমি তোমাদেরকে আগের ভিডিওতে বুঝাই দিছি। এখন তারপরের কথা কি, তারপরের কথা হলো ধরো এমনি তো 3 এর সাথে ফসফেট যুক্ত হয়, আবার ওইটার 5 এর সাথে যুক্ত হচ্ছে, এটার 5 এর সাথে যুক্ত হয়, ওইটা 3 এর সাথে, এমনি করতে করতে তো চেইন আমার গঠন হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। এখন তো আমার সূত্র এক জায়গায় থামানো লাগবে। থামাইতে হলে কি হবে, একটা 3 এ কোনো ফসফেট লাগানো যাবে না, একটা 5 এ কোনো ফসফেট লাগানো যাবে না, উপরে একটা 3 ফাঁকা রাখা লাগবে আর নিচে একটা 5 ফাঁকা রাখবে। যদি রাখি তাহলে আমার ওই সূত্রটা শেষ হয়ে গেছে, আমি আর সুগার অ্যাড করব না। তো এইভাবে আর নিউক্লিওটাইড অ্যাড করব না, তাহলে আমার সূত্রটা শেষ। তো যে উপরে একটা 3 ফাঁকা নিচে একটা 5 ফাঁকা, তো এই 3 আর 5 দ্বারা মূলত সূত্রকে বলা হয়। উপরে 3 ফাঁকা এর জন্য 3 থেকে 5 মুখী। তারপরে আরেকটা কি করবো, আরেকটার উপরে 5 ফাঁকা রাখবো আর নিচে 3 ফাঁকা রাখবো, ওটা কি হবে, উপর থেকে নিচে 5 থেকে 3 মুখী। তো এরকম দুইটা সূত্র যখন হাইড্রোজেন বন্ধন দ্বারা একত্রিত হবে তখনই আমার ডিএনএ গঠিত হবে। তো আমি আশা করি তোমাদের 2 নাম্বার পয়েন্টটা বুঝাইতে পারছি, দাগাই দিছি। তারপরে কি, তারপরে তোমাদের আরেকটা পয়েন্ট দেখাইছি, তোমাদের হলো 5 নাম্বার পয়েন্টটা আমি দাগাই দিচ্ছি। তো 5 নাম্বার পয়েন্টে আমি তোমাদেরকে কি বলছি, যে কার্বন সংখ্যার বিষয়টা বলছি। তো এরাও কিন্তু তোমাদের অলরেডি আমার পড়ানো হয়ে গেছে। কার্বন সংখ্যাও কিন্তু অলরেডি আমি তোমাদেরকে পড়াই দিছি। কি পড়াইছি কার্বন সংখ্যায়, এই যে একটা রাইবোস সুগার, তো রাইবোস সুগার, তো এরা ফিক্স, ধরো এটা হলো 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, এটা 4 5, 5টা কার্বন, এটা ফিক্স। এটাও তোমাদেরকে বলছি এটা ফিক্স, অর্থাৎ 1 নাম্বার কার্বনের সাথে অলওয়েজ তোমার নাইট্রোজেন বেসই যুক্ত হবে। নাইট্রোজেন বেস অলওয়েজ 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত হবে। এখানে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন যাই যুক্ত করো, এই 1 নাম্বার কার্বনের সাথে তোমার নাইট্রোজেন বেসকেই যুক্ত করা লাগবে। আর এই যে 3 আর 5 নাম্বার, এদের সাথে অলওয়েজ তোমার ফসফেটকেই যুক্ত করা লাগবে, তুমি আর কাউকে এদের সাথে যুক্ত করতে পারবা না। তুমি কখনো 4 এর সাথে ফসফেট যুক্ত করতে পারবে না, কখনো 2 এর সাথে ফসফেট যুক্ত করতে পারবে না, আবার কখনো 1 এর সাথে তুমি ফসফেট যুক্ত করতে পারবে না, আবার তুমি 3 এর সাথে আবার কখনো নাইট্রোজেন বেসকেও যুক্ত করতে পারবে না, এগুলো ফিক্স। তো ওইটাই এখানে বলা আছে যে কি ফসফেট যুক্ত থাকে সুগারের 3 আর 5 নং কার্বনে, আর হলো তোমার ক্ষারক গুলো যুক্ত থাকে সুগারের 1 নং কার্বনের সাথে। তো এটাও কিন্তু তোমাদেরকে আমি অলরেডি পড়াই ফেলছি, এটাও পড়াই ফেলছি। তারপরে কি আছে, তারপরে কি বলছে, তারপরে 7 নাম্বার পয়েন্টটা তোমাদেরকে দাগাই দিয়েছি। 7 নাম্বার পয়েন্টে দুইটা জিনিস দেখাচ্ছে, এটা কি, একটা হলো দুটি হাইড্রোজেন বন্ড, দুটি এইচ বন্ড, কি দুটি এইচ বন্ড ব্র্যাকেটে হলো অ্যাডেনিন থায়ামিন বা থায়ামিন অ্যাডেনিন। তারপরে কি 3টি হাইড্রোজেন বন্ড, 3টি হাইড্রোজেন বন্ড তোমার কি সাইটোসিন গুয়ানিন, আবার গুয়ানিন সাইটোসিন। তো এরকম ভাবে কিন্তু আমি জিনিসগুলো তোমাদেরকে এই যে এখানে কিন্তু এই জিনিসটা তোমাদেরকে দাগাই দিচ্ছি। তো এটা কিন্তু অলরেডি আমি যখন আগের ভিডিওতে তোমাদেরকে মানে বেসিক ধারণা দিছি, স্ট্রাকচারের ধারণা দিছি, ওখানে কিন্তু বলে দিছি যে তোমাদের এই যে অ্যাডেনিন আর থায়ামিনের ডবল বন্ড হয় আর হলো সাইটোসিন আর গুয়ানিনের ট্রিপল বন্ড হয়। মুখস্থ রাখবে কিভাবে, শুধু একটা মাথায় রাখবে যে অ্যাডেনিনের সাথে থায়ামিনের ডবল বন্ড, তাহলে বাকি কি সাইটোসিন আর গুয়ানিন, তো এদের মধ্যে হবে। তো অ্যাডেনিন আর থায়ামিনের বন্ড হয় কেমন বন্ড, ডবল বন্ড। তো এইটাও কিন্তু তোমাদের অলরেডি আমার পড়ানো হয়ে গেছে, এটাও কিন্তু নতুন কিছু না, তো এটা পড়াই ফেলছি। তারপরে কি হয়েছে, এখন কিছু নতুন জিনিস আছে, এগুলো তোমাদের জানা লাগবে। আর আগের গুলো মোটামুটি তোমাদেরকে আগে থেকেই একটা ধারণা দিচ্ছে। তো নতুন জিনিস কি কি জানা লাগবে, ধর এই যে একটা ডিএনএ হলো বেসিক গঠন, মানে আমরা যেভাবে আঁকি ভিতরে অনেক কাহিনী আছে, বাট আমরা তো এমনি আঁকাই, তাই না, তো এমনি আঁকালাম।
আঁকানোর পরে এই যে এখানে একটা অ্যাডেনিন, তার সাথে ডবল বন্ড নিয়ে আমার থায়ামিন আছে, এখানে একটা সাইটোসিন, সাথে ট্রিপল বন্ড নিয়ে আমার একটা গুয়ানিন আছে, এখানে ধরো একটা থায়ামিন, তার সাথে ডবল বন্ড নিয়ে একটা অ্যাডেনিন আছে, এমনি চলতে থাকতেছে। তো চলতে থাকতেছে, তো এইখানে তোমাদের কিছু তথ্য জানা লাগবে। তো তথ্য কি জানা লাগবে, ধরো এই যে ডিএনএ অনু, তো এইখানে দুইটা সূত্র আছে, এই ধরো দুইটা সূত্র আছে, এইটা একটা সূত্র আর এটা একটা সূত্র। তো এই যে একটা সূত্র, তো একটা সূত্রের একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, অর্থাৎ একটা ডিএনএ এর ক্ষেত্রে প্রতিটা সূত্র, অর্থাৎ এমন না ধরো একটা ডিএনএ, ধরো এই এই ডিএনএটা ধরো একটা হলো 10 মিটারের সূত্র নিয়ে গঠিত, আরেকটা ডিএনএ আর একটা 15 মিটার সূত্র নিয়ে গঠিত, এরকম হয় না, তোমার প্রতিটা ডিএনএ সেম দৈর্ঘ্যের সূত্র নিয়ে গঠিত। অর্থাৎ প্রতিটা ডিএনএ তে তোমার সমান পরিমাণ হলো নিউক্লিওটাইড থাকে। অর্থাৎ প্রতিটা ডিএনএ যে পলিনিউক্লিওটাইড, অর্থাৎ ধরো একটা পলিনিউক্লিওটাইড মিলে তো একটা ডিএনএ সূত্র তৈরি হয়। তো এই পলিনিউক্লিওটাইডে অলওয়েজ তোমার সেম সংখ্যক নিউক্লিওটাইড থাকে, এমন হয় না যে এই ডিএনএ তে 10টা নিউক্লিওটাইড আছে, ওই ডিএনএ তে 15টা আছে, ওই ডিএনএ তে 20টা আছে, এই জিনিসটা হয় না। প্রতিটার ক্ষেত্রে তোমার সেম সংখ্যক হলো নিউক্লিওটাইড থাকে। আর যেহেতু সেম সংখ্যক থাকে, তার মানে কি প্রতিটার দৈর্ঘ্য সেম হবে। তো এই দৈর্ঘ্যটা তোমার ওয়াটসন আর ক্রিক মেপে দিয়েছিল, যে এই যে একটা সূত্র ডিএনএ যে একটা সূত্র, এটার দৈর্ঘ্য কত, এটা দৈর্ঘ্য হলো তোমার 34 অ্যাংস্ট্রম, 34 অ্যাংস্ট্রম। এখন অনেকে আমরা অ্যাংস্ট্রম চিনি না, আমরা অনেকে অ্যাংস্ট্রম চিনি না, তো এক অ্যাংস্ট্রম সমান সমান কত এটা তোমাদেরকে জানাই লাগে, তাহলে তোমরা অ্যাংস্ট্রম চিনতে পারবে। এক অ্যাংস্ট্রম সমান সমান কত, এক অ্যাংস্ট্রম সমান সমান হলো তোমার 10⁻⁻10 মিটার। এক অ্যাংস্ট্রম সমান সমান তোমার 10⁻⁻10 মিটার। তো এটা তোমরা মাথায় রাখতে পারো। এখন অনেক সময় তোমার ইউনিটটা ন্যানোমিটারে দিয়ে দেয়, তো ন্যানোমিটারের হিসাবটা জানবা, ন্যানোমিটারের হিসাব কি, 1 ন্যানোমিটার, 1 ন্যানোমিটার সমান সমান তোমার 10⁻⁻9 মিটার, -9 মিটার। তাহলে এখানে যদি তুমি হিসাব করে, এখানে তুমি হিসাব করলে পাবা যে এক অ্যাংস্ট্রম, এক অ্যাংস্ট্রম সমান সমান কত, এক অ্যাংস্ট্রম সমান সমান, এটা যেহেতু ছোট, এক অ্যাংস্ট্রম সমান সমান 10⁻⁻1 ন্যানোমিটার। এক অ্যাংস্ট্রম সমান সমান কত, 10⁻⁻1 ন্যানোমিটার। তো এই হিসাবগুলো তোমরা একটু মাথায় রাখবা, কারণ তুমি যখন বায়োলজি পড়বা, বায়োলজিতে তোমার যে হিসাবগুলো আছে অ্যাংস্ট্রম বা ন্যানোমিটার এইগুলাই বেশি ইউজ করা হয়, কারণ অনেক ছোট ছোট জিনিসপত্র তো, এই জন্য তো মিটার কখনো আসবেই না, অ্যাংস্ট্রম বা ন্যানোমিটার হিসাব করে। যদি তুমি এই দুইটা জিনিস মাথায় রাখো, এক অ্যাংস্ট্রম সমান সমান 10⁻10 মিটার, আর 1 ন্যানোমিটার সমান সমান 10⁻⁹ মিটার, একটা -10 মিটার, একটা -9 মিটার, তাইলে কিন্তু তুমি দুনিয়ার সবকিছু বের করতে পারবে, এটা আলাদাভাবে মনে রাখা লাগবে না। এক অ্যাংস্ট্রম অ্যাংস্ট্রম সমান সমান 10⁻10 মিটার, আর 1 ন্যানোমিটার সমান সমান 10⁻⁹ মিটার। তো এতটুকু যদি তোমরা মনে রাখো তাইলেই হয়ে যাবে। এই দুইটা জিনিস তোমরা একটু মনে রাখবে, শুধু এইখানে না, অনেক ক্ষেত্রে এই দুইটা ইউনিট তোমার কাজে লাগবে। তো এই যে এটার দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য কত, এটার দৈর্ঘ্য হলো 34 অ্যাংস্ট্রম, 34 অ্যাংস্ট্রম, এটার দৈর্ঘ্য কত, 34 অ্যাংস্ট্রম, বুঝছো, এটার দৈর্ঘ্য হলো 34 অ্যাংস্ট্রম। তো তোমরা একটা এককে মনে রাখবা, যদি তোমার পরীক্ষায় বা এমসিকিউ তে অপশনে ন্যানোমিটার থাকে, তাহলে তুমি এই যে এই মানটা দ্বারা এই এটারে ন্যানোমিটারে পরিণত করবা, যদি মিটারও চাই তাহলে এই যে এই মান দ্বারা মিটারে পরিণত করে নিবা, তোমার প্রয়োজন মতো পরিণত করে নেবা। আর তুমি কখনোই অ্যাংস্ট্রম আর ন্যানোমিটার এই দুইটা মনে রাখবা না, তুমি কখনোই অ্যাংস্ট্রম আর ন্যানোমিটার এই দুইটা মনে রাখবা না, তুমি যে কোনো একটা মনে রাখবা, কারণ কি তোমার গুলাই যাবে। তোমার মনে হবে তুমি ধরো পড়েছো 34 অ্যাংস্ট্রম আর 3.4 ন্যানোমিটার, এখন তোমার কি হবে পরীক্ষার হলে 3.4 অ্যাংস্ট্রম আর 34 ন্যানোমিটার হয়ে যাবে, এরকম ভাবে গুলাই যাবে। তো এই গুলানোটা যাবে না, এটা কেমনে গুলাবে না, যখন তুমি শুধু একটা মনে রাখবে যে তুমি জানো 34 অ্যাংস্ট্রম আর কিচ্ছু জানো না, আর তুমি এই যে এটা তুমি তো নর্মাল ফিজিক্সেও লাগে, কেমিস্ট্রিতেও লাগে, তো এটা তোমার মনে আছে যে এক অ্যাংস্ট্রম সময় 10⁻⁻10 মিটার, আর 1 ন্যানোমিটার সময় 10⁻⁹ মিটার, তখন এখান থেকে তুমি ন্যানোমিটারটা বের করে নিবে। তাহলে এই জিনিসটা হলো সবচেয়ে সেফ ওয়ে, আর দুইটা মুখস্থ লাগলে গুলাই যাবে। তার মানে এই যে একটা সূত্র, এই যে এখানে তোমার বলা আছে যে ডিএনএ অণুর দুটি কি, ডিএনএ অণুর সূত্র দুটি প্রতিটি প্যাচ বা ঘূর্ণনের দৈর্ঘ্য, প্রতিটি প্যাচ বা ঘূর্ণনের দৈর্ঘ্য বলতে এই সূত্রের দৈর্ঘ্য বলছে, যেটা কত, যেটা হলো তোমার 34 অ্যাংস্ট্রম, এই হলো কথা। তো 34 অ্যাংস্ট্রম এতটুকু আমরা জানলাম। এখন 34 অ্যাংস্ট্রম, তো এখন আমাদের জানা লাগবে এই যে একটা সূত্র তৈরি হয়েছে, এই সূত্রে তোমার কয়টা নিউক্লিওটাইড আছে, এই সূত্রে তোমার কয়টা নিউক্লিওটাইড আছে, এই সূত্রে তোমার নিউক্লিওটাইড থাকবে 10টা। তোমার প্রতিটা ডিএনএ, দুনিয়ায় যত ডিএনএ আছে প্রতিটা ডিএনএ এর ক্ষেত্রে তোমার হলো যেই মানে ডিএনএ যে একটা সূত্র আছে, এই সূত্রে যে এই সূত্রে তোমার কয়টা নিউক্লিওটাইড থাকবে, 10টা। অর্থাৎ এখানে তোমার এই 10টা নিউক্লিওটাইড একত্রিত হয়ে একটা সূত্র গঠন করবে, অলওয়েজ 10টা, 10টার কম হবে না, 10টার বেশি হবে না, 10টা থাকবে। তার মানে কি একটা ডিএনএ তে কয়টা নিউক্লিওটাইড আছে, 10টা। অর্থাৎ ডিএনএ যে পলিনিউক্লিওটাইডটা তৈরি হয়, এটা কয়টা কয়টা নিউক্লিওটাইড নিয়ে তৈরি হয়, এটা হলো তোমার 10টা নিউক্লিওটাইড নিয়ে তৈরি হয়, এটা আমাদের জানা লাগবে। এখন যদি 10টা নিউক্লিওটাইড থাকে, তোমার যদি 10টা নিউক্লিওটাইড থাকে, কিন্তু এটা তো একটা সূত্রে, কিন্তু সূত্র কয়টা, দুইটা, তার মানে দুইটা সূত্রে 10টা করে আছে, দুইটা সূত্রে কি আছে, দুইটা সূত্রে 10টা করে নিউক্লিওটাইড আছে। তার মানে কি একটা ডিএনএ তে তোমার হলো 20টা বা 10 জোড়া নিউক্লিওটাইড থাকে, একটা ডিএনএ তে কয়টা নিউক্লিওটাইড থাকে, 10 জোড়া বা 20টা, কারণ এখানে 10টা আর এখানে 10টা, কারণ দুইটা মিলে তো ডিএনএ, কখনো তো এই একটা ডিএনএ বা এই একটা ডিএনএ না, দুইটা মিলে যেহেতু ডিএনএ, এই জন্য বলা হয় কি একটা ডিএনএ তে তোমার 10 জোড়া নিউক্লিওটাইড থাকে, 10 জোড়া নিউক্লিওটাইড থাকে।
ভালো কথা, 10 জোড়া নিউক্লিওটাইড থাকলো। এখন এই যে প্রতিটা নিউক্লিওটাইড তাদের সাথে তো একটা করে নাইট্রোজেন বেস থাকবে, এর সাথে নাইট্রোজেন বেস আছে, এর সাথে একটা নাইট্রোজেন বেস, তার মধ্যে বন্ধন আছে, এর সাথে নাইট্রোজেন বেস আছে, এর সাথে নাইট্রোজেন, এরকম ভাবে তো নাইট্রোজেন বেস থাকবে। তাহলে 10টা নিউক্লিওটাইডের সাথে কিন্তু তোমার হলো এরকম হলো তোমার কি আছে, নাইট্রোজেন বেস আছে, তাই না? এখন তোমার 10টা নিউক্লিওটাইডের সাথে যদি নাইট্রোজেন বেস থাকে, এখন তোমার এখানে ওয়াটসন আর কি একটা কথা বলছে, তারা এই যে নাইট্রোজেন বেস এই জিনিসটাকে এক একটা সিঁড়ির ধাপ মনে করেছে, অর্থাৎ সিঁড়ি। সিঁড়ি কি, এই যে একটা সিঁড়ির ধাপ, এই একটা সিঁড়ির ধাপ, এমনি এমনি তো সিঁড়ি হয়। তো এই জিনিসগুলোকে তারা সিঁড়ি হিসেবে কল্পনা করছে, অর্থাৎ এই যে এটা একটা ধাপ, এইটা একটা ধাপ, তারপরে এইখানে এই যে এটা এটা একটা ধাপ, এরকম ভাবে এই যে সিঁড়ির ধাপ হিসেবে কল্পনা করছে। তো তারা আমাদেরকে আরেকটা ইনফরমেশন দিছে, কি দিছে, এই যে সাইটোসিন গুয়ানিন আর এই যে অ্যাডেনিন থায়ামিন এদের মধ্যবর্তী দূরত্ব কত, বা এখানে একটা আরেকটা গুয়ানিন সাইটোসিন আছে, তো এই যে অ্যাডেনিন থায়ামিন সাইটোসিন গুয়ানিন এদের মধ্যবর্তী দূরত্ব কত, এই দূরত্বটা হলো আমার হলো ইয়ে হলো ওয়াটসন আর ক্রিক এই দূরত্বটাও বের করে দিয়েছে। কারণ তারা একটা কথা প্রথমত বলেছে কি, প্রতিটা নাইট্রোজেন বেশ সম দূরত্বে থাকে, অর্থাৎ অ্যাডেনিন গুয়ানিন আর সাইটোসিন গুয়ানিনের মধ্যে যে দূরত্ব, আবার এই সাইটোসিন গুয়ানিন আর অ্যাডেনিন থায়ামিনের মধ্যেও সেম দূরত্ব, এই দূরত্বটা সেম। এখন এই দূরত্বটার মান কত এটা তোমাদের জানা লাগবে। তো এই দূরত্বটার মান কত, এই দূরত্বটার মান হলো তোমার হলো 3.4 অ্যাংস্ট্রম, 3.4 অ্যাংস্ট্রম, তাই তো, 3.4 অ্যাংস্ট্রম। এই দূরত্বটার মান কত, এই দূরত্বটার মান হলো তোমার 3.4 অ্যাংস্ট্রম, এটা তোমার বলা আছে যে 3.4 অ্যাংস্ট্রম, অর্থাৎ এই যে মধ্যবর্তী যে দূরত্ব এটা কত, এটা হলো তোমার 3.4 অ্যাংস্ট্রম। তো এটা আমাদের জানা লাগবে যে এই মধ্যবর্তী দূরত্বটাকে, তো এই মধ্যবর্তী দূরত্ব হলো তোমার 3.4 অ্যাংস্ট্রম, অর্থাৎ একটা সূত্র, এই যে একটা সূত্র, এর দৈর্ঘ্য কত, এর দৈর্ঘ্য হলো 34 অ্যাংস্ট্রম। আর এই যে এই মধ্যবর্তী দূরত্ব এটা কত, এটা হলো তোমার 3.4 অ্যাংস্ট্রম। আর একটা জিনিস ওয়াটসন আর কি বলছে, এই যে অ্যাডেনিন, এই যে ধরো এই যে এখানে একটা নিউক্লিওটাইড আছে, এখানে একটা নিউক্লিওটাইড আছে, এদের মধ্যবর্তী দূরত্ব কত, এইখানে একটা নিউক্লিওটাইড আছে, এইখানে একটা নিউক্লিওটাইড আছে, এদের মধ্যবর্তী দূরত্ব কত, এই দূরত্বটা কত, এই দূরত্ব হলো 20 অ্যাংস্ট্রম। এটাও তোমার হলো এটা হলো ওয়াটসন আর কি এই জিনিসটাও বের করে দিছে যে এই দুইটা নিউক্লিওটাইড, অর্থাৎ ডিএনএ তে যে ডবল হেলিক্স থাকে, ডবল হেলিক্সে তোমার দুইটা হেলিক্সে তো সামনাসামনি দুইটা নিউক্লিওটাইড থাকে, তো এদের মধ্যবর্তী দূরত্ব কত, 20 অ্যাংস্ট্রম। তো এটাকেই এরা কি বলছে, এই ডবল হেলিক্সের ব্যাস বলেছে, অর্থাৎ ব্যাস বলেছে। অর্থাৎ আমরা যদি এটা বৃত্তের ব্যাস বলতে কি বুঝি, বৃত্তের এই মাথা থেকে এই মাথা হলো ব্যাস, তেমনি ডাবল হেলিক্সের এই মাথা থেকে এই মাথায় তো মূলত এই ডাবল হেলিক্সের ব্যাস, অর্থাৎ দুইটা নিউক্লিওটাইডের দূরত্ব। তোমার পরীক্ষায় বলতে পারে যে দুইটা নিউক্লিওটাইডের মধ্যবর্তী দূরত্ব কত, বা হলো ডবল হেলিক্সের বয়স কত, তো দুইটাই কিন্তু 20 অ্যাংস্ট্রম, অর্থাৎ ব্যাসও 20 অ্যাংস্ট্রম, আবার এদের মধ্যবর্তী দূরত্ব হলো, অর্থাৎ দুইটা ডবল হেলিক্সের মধ্যবর্তী দূরত্ব বা দুইটা নিউক্লিওটাইডের মধ্যবর্তী দূরত্ব সবই হলো 20 অ্যাংস্ট্রম, কারণ জিনিস সেমই, জাস্ট কথা আলাদা। তাই এমনি তোমরা মাথায় রাখবা যে দুইটা হলো এই যে এদের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ দুইটা এই যে নাইট্রোজেন ক্ষার বা নাইট্রোজেন ক্ষারের মধ্যবর্তী দূরত্ব কত, 3.4 অ্যাংস্ট্রম, সূত্রের দৈর্ঘ্য হলো 34 অ্যাংস্ট্রম, আর হলো কি হলো এদের হলো ব্যাস ব্যাস বা হলো ডবল হেলিক্সের মধ্যবর্তী দূরত্ব হলো 20 অ্যাংস্ট্রম। অর্থাৎ নাইট্রোজেন গঠিত ক্ষার এদের মধ্যবর্তী দূরত্ব হলো 3.4 অ্যাংস্ট্রম, আর হ্যালিক্সের মধ্যবর্তী দূরত্ব বা নিউক্লিওটাইডের মধ্যবর্তী দূরত্ব কত, 20 অ্যাংস্ট্রম, বা ব্যাস হলো 20 অ্যাংস্ট্রম, আর এই সূত্রের দৈর্ঘ্য হলো 34 অ্যাংস্ট্রম। তো এই নাম্বার গুলো গুলানো যাবে না, এই নাম্বার গুলো গুলানো যাবে না। তো এরকম আছে, তো 10টা নিউক্লিওটাইড আছে, 10 জোড়া নিউক্লিওটাইড আছে, এখানে 10টা আর এখানে 10টা। এখন কথা হলো হাইড্রোজেন বন্ড কয়টা থাকে, তো হাইড্রোজেন বন্ড কয়টা থাকে, টোটাল হলো 25টা হাইড্রোজেন বন্ড থাকে, 25টা হাইড্রোজেন বন্ড থাকে। তো এটা অমনে দেখে বোঝা যাবে না, তোমরা একটু মুখস্থ রাখবা যে কি, তোমার এই যে অ্যাডেনিন থাইমিনের দুইটা, হাইড্রোজেন বন্ডের তিনটা পাঁচটা, আবার দুইটা তিনটা পাঁচটা, এরকম করতে করতে টোটাল একটা ডিএনএ তে তুমি এই যে কয়টা হাইড্রোজেন বন্ধন থাকবে, 25টা থাকবে। তাহলে একটা ডিএনএ তে তোমার নিউক্লিওটাইড কয়টা থাকে, নিউক্লিওটাইড থাকে হলো 10 জোড়া বা 20টা, আর হলো হাইড্রোজেন বন্ড কয়টা থাকে, 25টা থাকে। তো এটা তোমাদের মাথায় রাখা রাখবে যে হাইড্রোজেন বন্ড কয়টা থাকে, 25টা থাকে। তাহলে আমরা নতুন কি কি শিখলাম, এই যে সূত্র, এই যে একটা সূত্র, এই সূত্রের দৈর্ঘ্য কত, এই সূত্রের দৈর্ঘ্য হলো তোমার 34 অ্যাংস্ট্রম, 34 অ্যাংস্ট্রম, এটা শিখলাম। দেন কি আছে, এই যে এইটা এদের মধ্যবর্তী যে দূরত্ব কত, এই যে দুইটা নাইট্রোজেন গঠিত ক্ষার এদের মধ্যবর্তী দূরত্ব কত, অর্থাৎ সিঁড়ি, এটাকে যদি তুমি সিঁড়ি ধরো, সিঁড়ির প্রতিটা ধাপের, এই যে এই একটা ধাপ, এই একটা ধাপের মধ্যবর্তী দূরত্ব কত, 3.4 অ্যাংস্ট্রম, এটা আমরা শিখলাম। তারপরে আর কি শিখলাম, আহ এই দুটা, এটা 34 আর এটা হলো 3.4 অ্যাংস্ট্রম, ভালো কথা। আর কি শিখলাম, আর শিখলাম হলো যে এইখান থেকে, অর্থাৎ এই যে এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, অর্থাৎ এই ডাবল হেলিক্স দুইটার মধ্যবর্তী দূরত্ব বা ডাবল হেলিক্সের ব্যাস যেটা, বা নিউক্লিওটাইডের মধ্যবর্তী দূরত্ব, এটা কত, এটা হলো তোমার হলো 20 অ্যাংস্ট্রম। একটা 34, একটা 3.4, একটা 20, এগুলো কিন্তু গুলানো যাবে না, এই জন্য এগুলো একটু সাবধানতার সাথে পড়া লাগবে। তারপরে কি আছে, এখানে টোটাল কয়টা নিউক্লিওটাইড আছে, আমরা জানি প্রতিটা সূত্রে 10টা করে থাকে, টোটাল নিউক্লিওটাইড কয়টা আছে, 10 জোড়া,
10 জোড়া বা 20টা আছে। আর এই যে হাইড্রোজেন বন্ড 2টা 3টা 5টা 7টা, তো টোটাল হাইড্রোজেন বন্ড একটা ডিএনএ কয়টা থাকে? 25টা থাকে। এই ইনফরমেশন গুলো আমাদের জানা লাগে। 34 3.4 20 10 জোড়া আর 25টা। তো এইগুলা তোমার নিউক্লিয়ার হলো ওয়াটসন আর ক্রিকের নিজেদের বের করা জিনিস, তো এইগুলো আমাদের একটু জানা লাগবে। এইগুলা মোটামুটি জেনে গেছি। আরেকটা জিনিস ওয়াটসন আর ক্রিক বের করছিল, আমি মোটামুটি তোমাদেরকে সবই আলোচনা করে দিয়েছি। আরেকটা জিনিস ওয়াটসন আর ক্রিক বের করছে, এই যে একটা ডিএনএ, তারা কি করছিল, একটা ডিএনএ অণু নিয়ে সেটা ওজন করছিল। তো তারা ডিএনএ অণু নিয়ে ওজন করছিল, তো একটা ডিএনএ অণুর ওজন কত? একটা ডিএনএ অণুর ওজন হলো 10 টু দি পাওয়ার 6 থেকে 10 টু দি পাওয়ার 9 ডাল্টন। 10 টু দি পাওয়ার 9 ডাল্টন। তো এইটা হলো একটা ডিএনএ অণুর ওজন। অর্থাৎ তারা কি করছিল, তারা হলো ওজন করছিল, একটা ডিএনএ অণুকে নিয়ে ওজন করছিল। তো ওজনটা কত আসছিল? 10 টু দি পাওয়ার 6 থেকে 10 টু দি পাওয়ার 9, বিভিন্ন কারণে তোমার মানে ভ্যারি করে। 10 টু দি পাওয়ার 6 আর 9 এর মাঝখানে থাকে। অর্থাৎ একদম এক্স্যাক্টলি তো অত ছোট জিনিসের তো এক্স্যাক্টলি ওজন বলা যায় না, বাট তার একটা ধারণা দিয়েছিল যে 10 টু দি পাওয়ার 6 থেকে 10 টু দি পাওয়ার 9 ডাল্টনের মধ্যে থাকে। এখন ডাল্টন জিনিসটা কি তোমাদেরকে বোঝাই, যে ডাল্টন জিনিসটা কি। তো তোমরা অনেকে ডাল্টন না শুনলাম এএমইউ কথাটা শুনেছো। তো এএমইউ তো এক এএমইউ, তো যাই এএমইউ তাই হলো তোমার ডাল্টন, এই জিনিসটা তোমরা জানো। এখন এএমইউ মানে অনেকে নাই জানতে পারো, জানবা যে এএমইউ যা ডাল্টনও তাই। তো এএমইউ এর পূর্ণরূপ কি? অ্যাটমিক মাস ইউনিট, অ্যাটমিক মাস ইউনিট। আর বা হলো ডাল্টন। এখন এই এএমইউ এর সাথে আমরা যেটা চিনি, আমরা কি চিনি, আমরা মাপার ক্ষেত্রে গ্রাম চিনি, কেজি চিনি। তো এর সাথে গ্রাম বা কেজির কি সম্পর্ক? এর সাথে গ্রাম বা কেজির সম্পর্ক কি? 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার -24 গ্রাম। অর্থাৎ এক ডাল্টন সমান সমান কত? এক ডাল্টন সমান সমান 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার -24 গ্রাম। এটা হলো আমাদের হিসাব, আমরা যে গ্রাম চিনি। অর্থাৎ এই ডাল্টনকে যদি তুমি গ্রামে প্রকাশ করো, তাহলে তোমার যে এটার সাথে গুণ করা লাগবে, এটা গুণ করলে তুমি গ্রাম পাবা, যেটা আমরা চিনি। তো আমাদের অত চিনা জিনিস লাগবে না, আমি জাস্ট জানাই লাগলাম যে আমাদের গ্রামের সাথে ডাল্টনের কি সম্পর্ক। মেইনলি হলো ডিএনএ অণুর ওজন কত? 10 টু দি পাওয়ার 6 থেকে 10 টু দি পাওয়ার 9 ডাল্টন। এই হলো তোমার ওয়াটসন আর ক্রিকের ডিএনএ মডেল, এই হলো তোমার ওয়াটসন আর ক্রিকের ডিএনএ ডাবল হেলিক্স মডেল। আমি মোটামুটি তোমাদেরকে সবই আলোচনা করে দিলাম। তোমরা একটু মানে এই যে নাম্বার গুলো একটু প্রপারলি পড়বা, যাতে একটার ভিতরে একটা না ঢুকে যায়। আর আগে যা বুঝাইলাম ওইটা যদি প্রপারলি বোঝো, তুমি যদি ডিএনএ জিনিসটা প্রপারলি বোঝো, তাহলে দেখবা যে তোমার ওয়াটসন আর ক্রিকের মডেল অর্ধেকের বেশি হয়ে গেছে। তারপরে কিছু কিছু জিনিস একটু মুখস্থ করা লাগে, বাট তোমার ডিএনএ জিনিসটা বোঝা লাগে। আর আগের ভিডিওতে আমার মনে হয় যে আমি একদম প্রপারলি ডিএনএ জিনিসটা তোমাদের কাছে এক্সপ্লেন করতে পারছি। আর এই যে এক্সট্রা কিছু ইনফরমেশন মনে রাখা লাগবে। এই হলো আমার ওয়াটসন আর ক্রিকের মডেল, যেটা আমি তোমাদেরকে মোটামুটি ভালোভাবে বুঝাই দেওয়ার ট্রাই করছি। এখন তোমাদের উপর তোমরা কতটুকু বুঝছো। তো গেল, আমরা ওয়াটসন আর ক্রিকের মডেল দেখাই দিলাম। তারপরে তোমাদের আরো দুইটা জিনিস দাগাই দিচ্ছি, কি ডিএনএ হলো আণবিক ভিত্তি। অলরেডি পড়াই ফেলছি আগের ভিডিওতে, 5টা জিনিস বলছি ডিএনএ, তো ওর ভিতরে আণবিক ভিত্তি ছিল, তো এটা বাদ। তারপরে কি বলা হয়েছে? ডিএনএ হলো জীবের পরিবৃত্তির ভিত্তি। তো এটাও তোমাদেরকে অলরেডি পড়াই ফেলছি যে ডিএনএ কি পরিবৃত্তির ভিত্তি। 5টা জিনিস বলছি, কি ডিএনএ হলো মাস্টার মলিকিউল, কোষের সবচেয়ে বড় রাসায়নিক অণু, পরিবৃত্তির ভিত্তি হলো আণবিক ভিত্তি বা মলিকুলার কোর অফ লাইফ, আরেকটা ভিত্তি বলছি রাসায়নিক ভিত্তি, যেটা পরে পাবা। তো এই 5টা ভিত্তি হলো ডিএনএ। তো এর এই 2টা ভিত্তি ওর ভিতরে ছিল। আর এখানে একটা কথা বলা হয়েছে, পরিবৃত্তির পাশে তোমার ব্র্যাকেটে মিউটেশন লেখা হয়েছে। তো এই জিনিসটা আসলে ভুল। পরিবৃত্তির ইংলিশ হলো মিউটেশন, পরিবৃত্তির ইংলিশ হলো কি? পরিবৃত্তির ইংলিশ হলো তোমার ভ্যারিয়েশন। তো এখানে এই জিনিসটা ভুল আছে, তোমরা একটু কেটে দাও। তোমরা জাস্ট জানো পরিবৃত্তির ভিত্তি হলো হলো ডিএনএ, আর কিছু জানা লাগবে না। এই হলো কথা। তো এগুলো তোমাদের পড়ানো হয়ে গেছে। দেন নেক্সটে হলো তোমার হলো রাইবোনিউক্লিক অ্যাসিড বা আরএনএ। আজকে আমাদের মেইন টপিক হলো রাইবোনিউক্লিক অ্যাসিড বা আরএনএ, এটা তোমাদেরকে পড়ানো লাগবে। তাছাড়া ডিএনএ জিনিসটা কিন্তু তোমরা আগেই মোটামুটি বুঝে গেছো। তো রাইবোনিউক্লিক অ্যাসিড বা আরএনএ, এটা হলো আমাদের এখনকার টপিক। তো এখানে আমাদের প্রথমত তোমাদের একটা লাইন দেখা দিচ্ছে, এই লাইনে কি বলা আছে, যে কোথায় কোথায় তুমি আরএনএ কে পাবা। তো আগের ভিডিওতে একটা কথা অলরেডি বলে দিছিলাম, যে আরএনএ কে তুমি কোথায় কোথায় পাবা। আরএনএ মানে একটা পার্সেন্টেজ বলছিলাম, যে আরএনএ 90% সাইটোপ্লাজমে পাওয়া যায়, আর 10% কোথায় পাওয়া যায়? 10% হলো তোমার নিউক্লিয়াসে পাওয়া যায়। এখন তুমি যদি স্পেসিফিকলি বলো, নিউক্লিয়াসে 10%ই হলো নিউক্লিওলাসে পাওয়া যায়। সামান্য একটু তোমার ক্রোমোজোমে থাকে বা ক্রোমাটিন তন্তুতে থাকে, বাট ম্যাক্সিমামই নিউক্লিয়াসে থাকে। এজন্য আমরা বলি যে তোমার হলো 90% কি তোমার হলো নিউক্লিয়াসে নিউক্লিওলাসে থাকে, এই জিনিসটা। এখন এক্স্যাক্টলি কোথায় কোথায় থাকে? আমরা তো বলছি সাইটোপ্লাজমে থাকে, 90% সাইটোপ্লাজমে থাকে। এবং সাইটোপ্লাজমের কোথায় কোথায় থাকে ওইটা তোমার এখানে বলা আছে, তোমার রাইবোজোমে বলা আছে। রাইবোজোমে পাওয়া যায়। তারপরে সাইটোপ্লাজম অর্থাৎ ওই জেলিন নাই পদার্থ, এখানে তোমার জেলিন নাই পদার্থকে সাইটোপ্লাজম বলা হয়েছে। তো সাইটোপ্লাজমে পাওয়া যায়, রাইবোজোমে পাওয়া যায়। আর কোথায় পাওয়া যায়? তোমার ওই যে আমি যখন তোমাদেরকে মাইটোকন্ড্রিয়া পড়াইছিলাম, তখন বলছিলাম যে মাইটোকন্ড্রিয়ার ভিতরে আরএনএ আছে। তো মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়। আর কোথায় পাওয়া যায়? তোমার হলো ক্লোরোপ্লাস্টে পাওয়া যায়। ক্লোরোপ্লাস্টে পাওয়া যায়। তো ক্লোরোপ্লাস্টেও যখন পড়াইছিলাম, তখন এটা বলছিলাম যে ক্লোরোপ্লাস্টের মধ্যে আরএনএ আছে।
তো এই এই হলো ক্লোরোপ্লাস্টে পাওয়া যায়। তো রাইবোজোম, সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, এই 4 জায়গায় তোমরা আরএনএ পাবা। এই 4টা তোমাদের কিন্তু অলরেডি আগে পড়ানো হয়ে গেছে। আর কোথায় পাওয়া যায়? আর কোথায় হচ্ছে নিউক্লিয়াসে পাওয়া যায়, নিউক্লিয়াসে নিউক্লিওলাসে পাওয়া যায়, অর্থাৎ নিউক্লিয়াসে পাওয়া যায়। তো এইগুলা কিন্তু নতুন কিছু না, এইগুলা কিন্তু আগেই তোমাদেরকে পড়ানো হয়ে গেছে। সাইটোপ্লাজম, রাইবোজোম, নিউক্লিয়াস, ক্রোমোজোম। নিউক্লিয়াস মানেই ক্রোমোজোম, আর মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড, আরএনএ পাওয়া যায়। প্লাস্টিড মানে তো ক্লোরোপ্লাস্ট। তো এইগুলা কিন্তু তোমাদের আগেই পড়ানো জিনিস। যখন মাইটোকন্ড্রিয়া পড়েছি তখন বলে দিয়েছি মাইটোকন্ড্রিয়াতে আরএনএ আছে, যখন হলো ক্লোরোপ্লাস্ট পড়াইছি তখন বলে দিয়েছি ক্লোরোপ্লাস্টে আরএনএ আছে। এছাড়াও নিউক্লিয়াসে আছে, এটা তোমরা সবাই জানো, নিউক্লিয়াসে নিউক্লিওলাসে আছে, ক্রোমোজোমে কিছু আছে, তার মানে নিউক্লিয়াসে আছে, সাইটোপ্লাজমে আছে, সাইটোপ্লাজমের এই জায়গায়, অর্থাৎ সাইটোপ্লাজমে জেলিন নাই পদার্থে আছে, এজন্য সাইটোপ্লাজমে আছে। আর রাইবোজোম, যখন রাইবোজোম পড়াইছি বলছি যে রাইবোজোম মেইনলি কি দ্বারা গঠিত? আরআরএনএ আর হিস্টোন প্রোটিন দ্বারা গঠিত। ওই আরআরএনএ কি, আরএনএ এর জন্য রাইবোজোমে আছে। এই হলো এই কয়টা জায়গায় তুমি স্পেসিফিকলি পাবা। আর পার্সেন্টেজ হিসেবে 90% সাইটোপ্লাজম, অর্থাৎ এই যে এইগুলা নিউক্লিয়াস বাদে বাকিগুলা হলো, বাকিগুলাতে তুমি 90% কভার করে, আর 10% হলো এই নিউক্লিয়াস কভার করে। আর নিউক্লিয়াসে যদি এক্স্যাক্টলি বলতে থাকো, বেশিরভাগই তোমার নিউক্লিওলাসে থাকে, সামান্য পরিমাণ ক্রোমোজোমে থাকে। এই হলো তোমার রাইবোজোমের কোথায় কোথায় পাওয়া যায় সেই জিনিসটার হিসাব। এখন আমি তোমাদেরকে একটু রাইবোজোম সরি সরি আরএনএ আরএনএ সম্পর্কে একটা কথা বলি, যে আরএনএ আর ডিএনএ তো তোমাদেরকে পড়াই ফেলছি, অনেক কিছুই পড়াইছে। এখন মূলত আরএনএ আর ডিএনএ জিনিসটা আসলে কি আমি পড়াইছি, তোমরা মোটামুটি জানো। এখন আরএনএ আর ডিএনএ এর মধ্যে তোমার মেইন পার্থক্য হলো ডিএনএ। ডিএনএ এর কাজ কি? ডিএনএ এর কাজ হলো বংশগতীয় বৈশিষ্ট্য, অর্থাৎ তোমার বৈশিষ্ট্যটা তোমার সন্তান সন্ততিতে, তোমার বংশ পরম্পরায় তোমার বৈশিষ্ট্যটা চালনা করা, দেয়া, যাতে তোমার বংশধররা তোমার মতো হয়। এটাই মূলত তোমার ডিএনএ এর কাজ, এটা হলো ডিএনএ এর মেইন কাজ। আর আরএনএ এর মেইন কাজ কি? আরএনএ এর সাথে তোমার বংশগতি তেমন কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র তোমার আরএনএ এর মেইন কাজ কি? আরএনএ এর মেইন কাজ হলো আমাদের বডিতে প্রোটিন সংশ্লেষ করা, অর্থাৎ ডিএনএ। ডিএনএ আমাদের পুরো বডির সব কাজকর্ম হলো কি করে? কন্ট্রোল করে। এখন সে কিভাবে কন্ট্রোল করে? সে হলো প্রোটিন তৈরির মাধ্যমে কন্ট্রোল করে। এবং প্রোটিনটা তো তার একটা মানে কি হলো, তার একটা মানে সিকোয়েন্সে প্রোটিনটা তৈরি করা লাগবে। তো সে সেই সিকোয়েন্সটা তৈরি করে কিসের মাধ্যমে? আরএনএ এর মাধ্যমে সে সেই সিকোয়েন্সটা তৈরি করে। তা আরএনএ এর মাধ্যমে সে হলো সংকেত পাঠায় যে এরকম টাইপের প্রোটিনই তৈরি করা লাগবে। আরএনএ মেইনলি ডিএনএ কে সাহায্য করে, অর্থাৎ ডিএনএ মূলত করায়, বাট মেইনলি প্রোটিনটা তৈরি করে হলো আরএনএ। অর্থাৎ আরএনএ এর মেইন কাজ হলো তোমার প্রোটিন তৈরি করে। এটা তোমরা মাথার ভিতর ঢুকাই নিবা। অনেকের মনে হয় যে আরএনএ ডিএনএ দুইটা তো অনেক মিল সম্পূর্ণ দুইটা ওয়ার্ড। ডিএনএ তো আমরা সবাই জানি বংশগতিতে ভূমিকা পালন করে, তার মানে আরএনএও বংশগতিতে ভূমিকা পালন করে। এটা একটা ভুল ধারণা। তোমার আরএনএ মেইনলি প্রোটিন সংশ্লেষ করে, অর্থাৎ ডিএনএ বংশগতিতে ভূমিকা রাখে, আর ডিএনএ নির্দেশ অনুযায়ী আরএনএ প্রোটিন সংশ্লেষ করে, অর্থাৎ প্রোটিন সংশ্লেষ করার পুরা দায়িত্ব হলো আরএনএ। আরএনএ এর মেইন কাজ হলো প্রোটিন সংশ্লেষ করা। এই জিনিসটা তোমরা একটু বুঝে রাখবা, তাইলে তোমাদের জিনিসপত্র গুলাবে না। এখন বংশগতির সাথে কি আরএনএ এর কোনো সম্পর্ক নেই? হ্যাঁ আছে, আরএনএ বংশগতির সাথে সম্পর্ক আছে, কিন্তু এটা তুমি মানুষের ক্ষেত্রেও না, তুমি কোনো জীবের ক্ষেত্রে এই জিনিসটা পাবা না। অর্থাৎ জীবের মধ্যে বংশগতির সাথে শুধুমাত্র সম্পর্ক রাখে হলো ডিএনএ। দুনিয়ায় যত জীব আছে, আদি কোষী বলো প্রকৃত কোষী বলো, সবার ক্ষেত্রে বংশগতিতে ভূমিকা রাখে ডিএনএ। শুধুমাত্র ভাইরাস শুধুমাত্র ভাইরাসের ক্ষেত্রে বংশগতিতে ভূমিকা রাখে আরএনএ। অর্থাৎ সব ভাইরাসের ক্ষেত্রে আরএনএ না, কিছু ভাইরাস আছে তোমার হলো সেগুলোর ক্ষেত্রে বংশগতিতে ভূমিকা রাখে ডিএনএ, বাট ম্যাক্সিমাম ভাইরাসের ক্ষেত্রে বংশগতিতে ভূমিকা রাখে কে? আরএনএ। এটা তোমাদের একটু মাথায় রাখা লাগবে। তাছাড়া দুনিয়ায় যত জীব আছে সবার ক্ষেত্রে বংশগতিতে ভূমিকা রাখে কে? ডিএনএ। আর ম্যাক্সিমাম ভাইরাসের ক্ষেত্রে আরএনএ, কিছু ভাইরাস আছে তাদের ক্ষেত্রে আবার ডিএনএ ফলো করে। তাছাড়া ভাইরাস ব্যতীত দুনিয়ায় যত জীব আছে সবার ক্ষেত্রে হলো ডিএনএ। এই জিনিসটা একটু মাথায় রাখবা যে বংশগতিতে মূলত ডিএনএ ভূমিকা রাখে, আর আরএনএ মূলত প্রোটিন সংশ্লেষণ। এখন বংশগতিতে আরএনএ এর ভূমিকা পালন কি? ভূমিকা কি? সে হলো ভাইরাসের বংশগতিতে ভূমিকা পালন করে, আর কারোর বংশগতিতে ভূমিকা পালন করে না। তো এই জিনিসগুলো আমাদের একটু জানা লাগবে, তাহলে তোমরা আরএনএ আর ডিএনএ একটা মানে ক্লিয়ার কনসেপ্ট পাবা। তারপরে আমরা আসি যে আরএনএ আর ডিএনএ সম্পর্কে বেসিক যে তথ্যগুলো মানে এখানে বইতে যেভাবে আছে। তো আরএনএ কে তোমার 5 ভাগে ভাগ করা যায়। তো আরএনএ এই 5 ভাগে আমরা আজকে মেইনলি পড়বো। আরএনএ কি? আরএনএ হলো তোমার 5 প্রকার, অর্থাৎ তুমি 5 প্রকারের আরএনএ পাবা। অর্থাৎ তোমার একটা কোষে 5 প্রকারের আরএনএ পাওয়া যায়। তো 5 প্রকারের আরএনএ পাওয়া যায়, এখন একটা একটা করে আমরা শিখবো যে কি কি। তো প্রথমে যেই আরএনএ এর কথা বলা আছে সেটা কি? সেটাকে তোমার টিআরএনএ বলা হয় সংক্ষেপে। এর পূর্ণরূপ কি? পূর্ণরূপ হলো তোমার ট্রান্সফার আরএনএ। ট্রান্সফার আরএনএ, ট্রান্সফার আরএনএ। তো ভালো কথা, এর পূর্ণরূপ হলো এটাকে হলো ট্রান্সফার আরএনএ। তো টিআরএনএ পূর্ণরূপ হলো ট্রান্সফার আরএনএ। তো এই টিআরএনএ ট্রান্সফার আরএনএ, তো এখানে তোমার হলো কিছু ইনফরমেশন তোমাদের মুখস্থ করা লাগবে। এখানে আসলে নতুন করে বুঝার কিছু নাই, এই ইনফরমেশন গুলো তোমাদের একটু কষ্ট করে মুখস্থ করা লাগবে, কারণ টিআরএনটাই খুব ইম্পর্টেন্ট। তো কি কি ইনফরমেশন মুখস্থ করা লাগবে? তোমার কোষে, অর্থাৎ একটা কোষে টিআরএনএ আছে, ঠিক আছে, কিন্তু টিআরএনএ এর মেইনলি কাজ কি? টিআরএনএ এর মেইনলি কাজ হলো তোমার হলো ওই যে যখন হলো প্রোটিন সংশ্লেষ হয়,
এক একটা টিআরএনএ এক একটা অ্যামিনো অ্যাসিড ধরে নিয়ে আসে, অর্থাৎ এক একটা অ্যামিনো অ্যাসিড ধরে নিয়ে আসে, তারপরে সব একসাথে হয়ে তোমার প্রোটিনটা তৈরি হয়। এখন তোমার একটা টিআরএনএ তোমার হলো একাধিক অ্যামিনো অ্যাসিড ধরতে পারে না, সে একটা অ্যামিনো অ্যাসিডে ধরবে। তো এই অ্যামিনো অ্যাসিডের উপরে বেস করে তোমার টিআরএনএ কে কয়েকটা ভাগে মানে কয়েক ধরনের টিআরএনএ থাকে, অর্থাৎ ধরো একটা টিআরএনএ সে একটা অ্যামিনো অ্যাসিড ধরেছে, তার মানে সে এক জাতের টিআরএনএ। আর আরেকটা টিআরএনএ সে আরেকটা অ্যামিনো অ্যাসিড ধরে, অর্থাৎ অন্য টাইপের অ্যামিনো অ্যাসিড ধরে, তার মানে সে আরেক টাইপের টিআরএনএ। তো এরকম করে তোমার টিআরএনএ বিভিন্ন ধরন আছে, অর্থাৎ এই যে অ্যামিনো অ্যাসিড ধরার উপরে ভিত্তি করে, অর্থাৎ একটা অ্যামিনো অ্যাসিড ধরলে এই টিআরএনএ, আরেকটা অ্যামিনো অ্যাসিড ধরলে ওই টিআরএনএ, আরেকটা অ্যামিনো অ্যাসিড ধরলে ওই টিআরএনএ, এরকম ভাবে তোমার এই যে টিআরএনএ তোমার হলো একটা ভাগ আছে। তো এরকম ভাবে তোমার টিআরএনএ হলো একটা ভাগ আছে। তো এই টিআরএনএ হলো অনেক ধরনের টিআরএনএ আছে। তো তুমি টোটাল তোমার কোষে কয় ধরনের টিআরএনএ পাবা এই সংখ্যাটা তোমার জানা লাগবে, যে একটা কোষে টোটাল হলো তোমার 31 থেকে 42 ধরনের টিআরএনএ পাওয়া যায়। 42 ধরনের, অর্থাৎ অ্যামিনো অ্যাসিড ধরার উপরে বেস করে, অর্থাৎ একটা এক ধরনের অ্যামিনো অ্যাসিড ধরে, আরেকটা আরেক ধরনের অ্যামিনো অ্যাসিড ধরে, আরেকটা আরেক ধরনের অ্যামিনো অ্যাসিড ধরে, এরকম করে 31 থেকে 42 ধরনের টিআরএনএ একটা কোষে থাকে। এটা মূলত ভাগটা করা হলো মূলত অ্যামিনো অ্যাসিড ধরার উপরে বেস করে। তো এই জিনিসটা তোমার জানা লাগবে। দেন সেকেন্ডলি কথা কথা কি বলা হয়েছে, টিআরএনএ তোমার বিষয়, অর্থাৎ টিআরএনএ তোমার উৎপত্তিটা কিভাবে হয়। তো টিআরএনএ তোমার নিউক্লিয়াস তৈরি করে, এটা হলো প্রথম কথা। টিআরএনএ তৈরি কারক কে? নিউক্লিয়াস। নিউক্লিয়াস মূলত টিআরএনএ কে তৈরি করে। টিআরএনএ কে তৈরি করে, তো নিউক্লিয়াস তৈরি করে কি করে, টিআরএনএ কে তোমার সাইটোপ্লাজমে পাঠিয়ে দেয়। অর্থাৎ টিআরএনএ এর উৎপত্তি হলো নিউক্লিয়াসে। উৎপত্তি কোথায়? উৎপত্তি হলো নিউক্লিয়াসে, বাট অবস্থান করে হলো সাইটোপ্লাজমে। তো উৎপত্তি নিউক্লিয়াসে আর অবস্থান কোথায়? অবস্থান হলো সাইটোপ্লাজমে। তো এই দুইটা জিনিস আমাদের মাথায় রাখা লাগবে। টিআরএনএ এর উৎপত্তি নিউক্লিয়াসে, অবস্থান হলো সাইটোপ্লাজমে। উৎপত্তি নিউক্লিয়াসে আর অবস্থান কোথায়? অবস্থান হলো সাইটোপ্লাজমে। তো এই দুইটা জিনিস আমাদের মাথায় রাখা লাগবে। দেন আর কি জানা লাগবে? আর কি জানা লাগবে তোমার কোষে। তো কোষে যতটুকু আরএনএ থাকে, ধরো কোষে তোমার কি সাইটোপ্লাজমে 90% আরএনএ আছে আর নিউক্লিয়াসে 10% আরএনএ আছে, তাহলে টোটাল কত? 100% আরএনএ আছে। তো এই 100% আরএনএ বলতে কি, 100% এর মধ্যে তো তোমার এই 5 প্রকার আরএনএ আছে, তাই না? তো এই 5 প্রকার আরএনএ এর মধ্যে তোমার টিআরএনএ টিআরএনএ এই 100% এর মধ্যে কতটুকু কভার করে? টিআরএনএ এই 100% এর মধ্যে তোমার 15% কভার করে। 15% কাভার করে, অর্থাৎ তোমার একটা কোষে টোটাল 100% আরএনএ থাকে। তো ওই 100% এর মধ্যে তোমার 5 প্রকার আরএনএ মিলে এই 100% আরএনএ কাভার করে। এর মধ্যে তোমার 15% কাভার করে হলো আমার টিআরএনএ। 15% কে কাভার করে? 15% কাভার করে হলো আমার টিআরএনএ। তারপরে আরেকটা জিনিস জানা লাগবে, আরেকটা জিনিস কি জানবা? টিআরএনএ, অর্থাৎ এই যে 5 প্রকার আরএনএ আছে এর মধ্যে তোমার আকারে সবচেয়ে ক্ষুদ্র আরএনএ হলো টিআরএনএ। এর জন্য কি, এটা হলো সবচেয়ে ক্ষুদ্র আরএনএ। সবচেয়ে ক্ষুদ্র আরএনএ হলো টিআরএনএ। এই জিনিসটা আমাদের জানা লাগবে যে সবচেয়ে ক্ষুদ্র আরএনএ হলো টিআরএনএ। তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। তারপরে আরেকটা কথা বলা আছে যে টিআরএনএ, এখন টিআরএনএ এর গঠনটা একটু অন্যরকম টাইপের হয়। টিআরএনএ এর গঠনটা একটু অন্যরকম টাইপের হয়। তো কিরকম হয়? এটার গঠনটা কিরকম হয়, এই যে এরকম ধরো, এইরকম থেকে এরকম দিয়ে, এইরকম দিয়ে, তারপরে এরকম দিয়ে, এরকম দিয়ে যেন এইরকম ভাবে এরকম একটা গঠন হয়। টিআরএনএ গঠনটা অনেকটা এরকম হয়। এখন তোমার মনে হইতে পারে যে এইখানে ধরো এখানে একটা নাইট্রোজেন ক্ষার থাকলো, এখানে একটা নাইট্রোজেন ক্ষার থাকলো, তো এটা লেগে যায়, এটা কখনো লাগে না। অর্থাৎ এই নাইট্রোজেন ক্ষারের মাধ্যমে মাঝখানে একটা অলওয়েজ একটা গ্যাপ থাকবে। আর কিন্তু এটা কিন্তু তোমার দ্বিসূত্রক না, অর্থাৎ সূত্রটা আমরা এমনি দেখি এই সূত্র, এটাও একটাই সূত্র। আর জিনিসটা যে আমরা পেঁচায় পেঁচায় আছে, মানে এটা কিন্তু একটা সূত্র, এর জন্য এটা আরএনএ। তো অনেকে এটার সাথে ডিএনএ এর সাথে গুলাই ফেলে। দেখো ডিএনএ তে কিন্তু দুইটা সূত্র থাকে। দুইটা সূত্র মানে একটা সূত্র শুরু থাকবে শেষ থাকবে, আর একটা সূত্র শুরু থাকবে শেষ থাকবে। এখানে যে এই সূত্রটা শুরু হয়েছে এমনি করে করে কিন্তু এখানে যে শেষ হয়েছে, তার মানে একটা সূত্র। আর ভিতরে নাইট্রোজেন ক্ষার আছে, বাট একটার সাথে আরেকটার কোনো হলো হাইড্রোজেন বন্ধন নেই, তাই এটা হলো টিআরএনএ। তো টিআরএনএ যে গঠনটা, তো গঠন ব্যাখ্যা করার জন্য একটা মডেল আছে, অর্থাৎ ওই মডেলটা যেমন যে তোমার ডিএনএ এর গঠন ব্যাখ্যা করার জন্য কি দেওয়া আছে? ডিএনএ ডাবল হেলিক্স মডেল দেওয়া আছে। তেমনি টিআরএনএ এর গঠন ব্যাখ্যা করার জন্য একটা মডেল দেওয়া হয়েছে। তো মডেলটার নাম কি? মডেলটার নাম হলো তোমার ক্লোভার লিপ মডেল। তো ক্লোভার লিপ মডেল দ্বারা মূলত তোমার টিআরএনএ কে ব্যাখ্যা করা হয়। কি দ্বারা? এই ক্লোভার লিপ মডেল দ্বারা। অর্থাৎ ক্লোভার লিপ মডেল দ্বারা টিআরএনএ এর গঠনকে ব্যাখ্যা করা হয়। তো তোমাদের কাছে মানে জিনিসটা কেমনে আসে? এমসিকিউ তে আসে। অর্থাৎ ক্লোভার লিপ মডেল দ্বারা নিচের কোনটি মানে কি বলে, নিচের কোনটির গঠন ব্যাখ্যা করা হয়? টিআরএনএ, এমআরএনএ, আরআরএনএ এরকম অপশনে থাকে। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো টিআরএনএ। তো টিআরএনএ ব্যাখ্যা করা হয় কি দ্বারা? ক্লোভার লিপ মডেল দ্বারা। বা তুমি যখন টিআরএনএ সম্পর্কে তোমার খ নাম্বারে একটু লিখতে বলবে, তুমি তখন লিখে দিবা যে গ্লোবাল লিপ মডেল দ্বারা টিআরএনএ গঠন ব্যাখ্যা করে, তাহলে কিন্তু সার্চ জিনিসটা তুমি মানে ভালো নাম্বার পাবো। কারণ গ্লোবাল লিপ মডেল এটা তুমি একটা খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন টিআরএনএ সম্পর্কে গেল।
গঠন সম্পর্কে গেল। এখন টিআরএন এর গঠনটা কি, গঠনটা সম্পর্কে একটু ধারণা এই ক্লোভার লিপ মডেল থেকে হালকা একটু ধারণা এখানে দিয়ে আসছে। তো ধরো এই ক্লোভার লিপ মডেল উপরে বেস করে পরবর্তী কথা বলা আছে যে একটা টিআরএনএ তে তোমার 5টা বাহু থাকে, 5টা বাহু থাকে, আর হলো তোমার 4টা ফাঁস থাকে, 4টা ফাঁস থাকে। একটা টিআরএনএ কি থাকে, তোমার 5টা বাহু থাকে আর 4টা ফাঁস থাকে। এখন কথা হলো বাহু কি আর ফাঁস কি। তো এই যে এইগুলা, এই যে এই জিনিসটা, এই যে এই জিনিসটা, এই জিনিসটা, এইগুলাকে তোমার ফাঁস বলা হয়। আর ফাঁসের পরে এই যে এতটুকু, 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 এইগুলাকে তোমার বাহু বলা হয়। তো আমরা বাহু আর ফাঁস চিনলাম। তো এরকম তুমি কি পাবা, এরকম 4টা ফাঁস পাবা, এরকম 4টা ফাঁস পাবা, আর হলো 5টা বাহু পাবা। এতটুকু আমাদের জানা লাগবে। একটা টিআরএন তে গঠন কিভাবে, টিআরএন এর যে গঠন ওটা হলো ক্লোভার লিপ মডেল দ্বারা ব্যাখ্যা করা হয়। আর টিআরএন এর গঠনে 5টা বাহু আর হলো 4টা ফাঁস থাকে। ভালো কথা। দেন কি, দেন হলো এখানে তোমার 5টা বাহুর নাম দেয়া আছে। তো তোমরা একটু 5টা বাহুর নাম একটু মাথায় রাখবা। টিআরএনএ তে যে 5টা বাহু থাকে, এই 5টা বাহুর নাম একটু মাথায় রাখবা। তো কি কি বাহু, তো নামগুলা কি, নামগুলো একটু মাথায় রাখা লাগবে। তো প্রথমে কি বলা আছে, প্রথমে বলা আছে তোমার অ্যামিনো অ্যাসিড বাহু, অ্যামিনো অ্যাসিড বাহু। তারপরে কি বলা আছে, তারপরে বলা হয়েছে তোমার টি বাহু, তারপরে বলা আছে ডি বাহু, তারপরে বলা আছে তোমার অতিরিক্ত বাহু, অতিরিক্ত বাহু। আরেকটা বোধ হয় অ্যান্টিকোডন বাহু, অ্যান্টিকোডন বাহু। এটা কিন্তু মুখস্থ করা অত কঠিন না, তুমি যদি 1-2 বার পড়ো তাইলে মাথায় চলে আসবে। টি ডি মাথায় রাখবা, টি বাহু আছে, ডি বাহু আছে, দুইটা হলো ইংলিশ হলো ই আছে, দুইটা ইংলিশ হলো অ্যালফাবেট আছে, মানে লেটার আছে টি আর ডি। তো টি আর ডি দ্বারা দুইটা বাহু কভার করেছে, টি আর ডি দুইটা হলো ইংলিশ লেটার আছে, টি আর ডি, টি বাহু ডি বাহু। তারপরে কি আছে, অ্যামিনো অ্যাসিড বাহু, অ্যান্টিকোডন বাহু, অ্যামিনো অ্যাসিড অ্যান্টি, এখানেও এ আছে এখানেও এ আছে, এতে অ্যামিনো অ্যাসিড বাহু এতে অ্যান্টিকোডন বাহু। আরটা কি, আরটা হলো অতিরিক্ত বাহু, অতিরিক্ত বাহু। তো এইগুলো যদি তুমি 3-4 বার পড়ো, সবার আগে কিন্তু অ টাইপের জিনিস আছে, অ টাইপের জিনিস আছে। একটা এ অ, অতিরিক্ত বাহু, অ্যান্টিকোডন বাহু, অ্যামিনো অ্যাসিড বাহু, এই তিনটা মাথায় রাখবা। আর হলো লেটার দ্বারা টি ডি, এ হলো টি ডি, টি দ্বারা টি বাহু আর ডি দ্বারা ডি বাহু। তো এমনি যদি কয়েকবার পড়ো তাহলে কিন্তু এই 5টা বাহু মনে রাখা তেমন একটা কঠিন না। তো এখানে তোমার এই 5টা বাহুর নাম দেওয়া আছে। আর এখানে কোনো ফাঁসের নাম এখানে বলা নেই, শুধুমাত্র একটা ফাঁসের কথা বলা আছে। একটা ফাঁসের কথা কেমনে বলা আছে, বলা আছে হলো তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাঁস, অর্থাৎ এই যে টিআরএন এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাঁস কি, সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাঁস হলো তোমার অ্যান্টিকোডন ফাঁস, অ্যান্টিকোডন ফাঁস। তাহলে তোমরা বুঝতে পারছো, এটা কিন্তু তুমি যদি 5টা বাহু মনে রাখো, এই ফাঁস মনে রাখা কোনো বিষয় না। কারণ কি, তুমি যখন বাহু পড়েছো, বাহুতে তুমি পড়ছো যে একটা বাহুকে, একটা বাহু হলো অ্যান্টিকোডন বাহু, সেই অ্যান্টিকোডন বাহু থেকে কি অ্যান্টিকোডন ফাঁস, অ্যান্টিকোডন বাহু থেকে হলো এই অ্যান্টিকোডন ফাঁস। তো তুমি যদি 5টা বাহু মনে রাখো তাহলে কিন্তু এই ফাঁস মনে রাখা কোনো মানে কঠিন বিষয় না। যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাঁস কি, সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাঁস হলো অ্যান্টিকোডন ফাঁস। আর বাহু কি, বাহু হলো অ্যামিনো, অ্যান্টি, অতিরিক্ত, আর টি বাহু ডি বাহু। গেল, তাহলে বাহু আর পাশের কাহিনী গেল। আর এইখানে আরেকটা জিনিস তোমাদের জানা লাগবে, এই যে টিআরএনএ আছে, তো টিআরএনএ তোমার টিআরএনএ যাই হোক, যেই টিআরএনএ হোক, প্রতিটা টিআরএনএ যে এতটুকু এক্সট্রিম পার্ট আছে, এই এক্সট্রিম পার্টটা এই ধারায় সজ্জিত থাকে, এসিসি, এই ধারায় সজ্জিত থাকে। কি ধারায় সজ্জিত থাকে, এসিসি। অর্থাৎ আমরা জানি যে 31 থেকে 42 ধরনের টিআরএনএ পাওয়া যায়, বাট প্রতিটা টিআরএনএ এর ক্ষেত্রে এই জায়গাটা হলো কি, এই জায়গাটা হলো তোমার এসিসি ধারায় সজ্জিত থাকবে। অর্থাৎ এরা ধরো 31 ধরনের টিআরএনএ, বাট প্রতিটা টিআরএনএ এর ক্ষেত্রে এই জায়গায় এসিসি থাকবে, প্রতিটা টিআরএনএ এর ক্ষেত্রে এই জায়গায় এসিসি থাকবে, কোনো টিআরএনএ এর ক্ষেত্রে অন্য কিছু থাকবে না, এসিসি থাকবে। এসিসি দ্বারা যে এতে অ্যাডেনিন, সিতে সাইটোসিন, সিতে সাইটোসিন, বুঝতে পারছো, অ্যাডেনিন সাইটোসিন সাইটোসিন, অর্থাৎ এই যে এই মানে এই 3টা নাইট্রোজেন খাত থাকবে, এই 3টা নাইট্রোজেন খাত অলওয়েজ এই প্রতিটা টিআরএনএ এর ক্ষেত্রে থাকবে। তো এই যে 3টা নাইট্রোজেন খাত এই জায়গাটা আছে, তো এই জায়গাটার একটা সুন্দর নাম আছে, এই জায়গাটাকে কি বলা হয়, এই জায়গাটাকে তো তোমার বলা হয় হলো অ্যামিনো অ্যাসিড সাইট। এই জায়গাটাকে কি বলে, এই জায়গাটাকে বলা হলো অ্যামিনো অ্যাসিড সাইট। অর্থাৎ তোমার প্রতিটা টিআরএনএ এর ক্ষেত্রে ওই যে এক্সটেন্ড পার্টটা থাকে, ওই পার্টটা অলওয়েজ এসিসি ধারায় সজ্জিত থাকবে, অর্থাৎ ওই পার্টটাই অলওয়েজ এসিসি থাকবে, অন্য কিছু থাকবে না। এসিসি কি, এতে অ্যাডিনিন, সিতে সাইটোসিন, এসিসি। আর এই যে এই জায়গাটা, এই জায়গাটাকে তোমার কি বলা হয়, অ্যামিনো অ্যাসিড সাইট বলা হয়। তো এটা মুখস্থ করাও কিন্তু কোনো কঠিন কিছু না, কারণ তোমরা যদি ওই বাহু পাঁচটা প্রপারলি মুখস্থ করো, বাহুর মধ্যে একটা বাহু ছিল অ্যামিনো অ্যাসিড বাহু, তো এই অ্যামিনো অ্যাসিড বাহু থেকে অ্যামিনো অ্যাসিড সাইট, বুঝছো। অর্থাৎ এই সাইটটা মূলত অ্যামিনো অ্যাসিড বাহুতে আছে, তাই হলো এটা হলো অ্যামিনো অ্যাসিড সাইট। তারপরে অ্যান্টিকোডন বাহুতে অ্যান্টিকোডন ফাঁস আছে, তাই ওই ফাঁসটা কি অ্যান্টিকোডন ফাঁস। তো এই নামগুলো মূলত বাহুর উপরে বেস করে বানানো হয়েছে। তো তোমরা বাহুর নাম জানলে কিন্তু এগুলো মনে রাখার কোনো বিষয় না। তো এই ইনফরমেশনটা আমাদের জানা লাগবে। এই হলো কথা। এখান থেকে মূলত ই হয়েছে। আর এখানে আরেকটা কথা, আরেকটা জিনিস তোমাদেরকে দাগাই দিছি, তো এটা কিন্তু তোমার
নতুন কিছু না, তোমরা সবাই জানো কি, আমরা সবাই জানি কি, যে যখন প্রোটিন সংশ্লেষ হয়, প্রোটিন সংশ্লেষ হয় তখন কি হয়, তখন ডিএনএ থেকে একটা নতুন ডিএনএ তৈরি হয়, তারপরে ওই ডিএনএটা কি হয়, আরএনএ তৈরি করে। এখন হলো প্রোটিন সংশ্লেষণের সময় ওই যে নতুন ডিএনএটা তৈরি হয় ওটা আরএনএ তৈরি করে। ওটা কি তৈরি করে, ওটা হলো আরএনএ এর এমআরএনএ তৈরি করে। ওটা আরএনএ এর এমআরএনএ তৈরি করে যখন কি লাগে, যখন হলো প্রোটিন সংশ্লেষ করা লাগে, যখন প্রোটিন সংশ্লেষ করা লাগে তখন ওই নতুন ডিএনএটা এমআরএনএ তৈরি করে। কিন্তু কথা হলো, আমি তোমাদেরকে আগেই বলছি যে নিউক্লিয়াস হলো টিআরএনএ তৈরি করে। এখন নিউক্লিয়াসের কি, নিউক্লিয়াসের এখন প্রোটিন সংশ্লেষ করা লাগবে না, তার টিআরএনএ তৈরি করা লাগবে। তখন সে কিভাবে টিআরএনএ তৈরি করবে, নিউক্লিয়াসের মধ্যে যেই ডিএনএ আছে সে আবার কি করবে, সেই ডিএনএটা আবার রেপ্লিকেশন করে নতুন ডিএনএ তৈরি করবে, নতুন ডিএনএটা টিআরএনএ হয়ে যাবে। টিআরএনএটা হয়ে পরে, আর যেহেতু এখানে তো প্রোটিন সংশ্লেষণের কোনো বিষয় নেই, তখন এই টিআরএনএটা তৈরি হওয়ার পরে সাইটোপ্লাজমে ঘোরাফেরা করবে। আর যখন এমআরএনএ তৈরি হবে তখন এই এমআরএনএ পরবর্তী ধাপে প্রোটিনটা তৈরি হবে। বাট যখন টিআরএনএ তৈরি হবে তখন টিআরএনএ পর্যন্তই থেমে যাবে, পরবর্তীতে আর প্রোটিন সংশ্লেষণে যাবে না। টিআরএনএ তৈরি হয় সেটা হলো কি হবে, সাইটোপ্লাজমে ঘোরাফেরা করবে। এই জন্য যে তোমার বলা হয়েছে কি ডিএনএ থেকে টিআরএনএ সৃষ্টি হয়। অর্থাৎ মূল জিনিস কি, মূল জিনিস হলো নিউক্লিয়াসের ডিএনএ থেকে টিআরএনএ সৃষ্টি হয়, আর এই টিআরএনএটা সাইটোপ্লাজমে অবস্থান করে। এটা হলো তোমার জিনিসপত্র একসাথে, নিউক্লিয়াসের ডিএনএ থেকে টিআরএনএ সৃষ্টি হয় আর এই টিআরএনএটা সাইটোপ্লাজমে অবস্থান করে। এই হলো টিআরএনএ সম্পর্কিত তথ্য। তো টিআরএনএ সম্পর্কিত কিন্তু এখানে অনেকগুলো তথ্য দিয়ে আছে, আমরা সবগুলো তথ্য কমপ্লিট করলাম। তো টিআরএনএ সম্পর্কিত সবগুলো তথ্য আমরা কমপ্লিট করে ফেললাম। এখন আমরা আসবো এমআরএনএ তে। এমআরএনএ, তো এমআরএনএ এখানে তোমার হলো ইংলিশে পূর্ণ রূপ হলো মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার আরএনএ, মেসেঞ্জার আরএনএ বা বাংলায় কি বলা হয়, বাংলায় বলা হয় তোমার বার্তাবহ আরএনএ, বার্তাবহ আরএনএ। তো এমআরএনএ সম্পর্কে আমাদের তেমন কিছু জানা লাগবে না, এমআরএনএ সম্পর্কে আমাদের তেমন কিছু জানা লাগবে না, জাস্ট কয়েকটা জিনিস জানা লাগবে। এটা কি, এটা হলো তোমার প্রোটিন সংশ্লেষণের সাজ, প্রোটিন সংশ্লেষণের সাজ। সাজ, আমরা তো সাজ বুঝি অনেকে, এই যে আমরা মানে ধরো পিঠা তো আমরা সবাই খাই, তো পিঠাটা তোমার কিসে বানানো হয়, একটা ছাঁচে বানানো হয়, তাই না? পিঠাটা তোমার এমনি তো ওই এমনি তো বানানো হয় না, একটা ছাঁচের উপরে পিঠা বানানো হয়। সেম ওয়েতে তোমার যখন হলো তোমার প্রোটিনটা তৈরি করা হয়, প্রোটিনটা তৈরি করা হয়, তো প্রোটিনটা একটা জিনিসের উপরে তৈরি করা হয়, সেই জিনিসটা কি, সেই জিনিসটাই হলো আমার এমআরএনএ। এই জন্য এমআরএনএটাকে তোমার প্রোটিন সংশ্লেষণের ছাঁচ বলা হয়েছে। কারণ কি, ওই যে পিঠা, পিঠা কি, পিঠা হলো ছাঁচের উপরে তৈরি করা হয়, যেমন সেম ওয়েতে তোমার এই এমআরএনএ, এই প্রোটিনটা হলো এমআরএনএ এর উপরে তৈরি করা হয়। এর জন্য এমআরএনএ কে কি বলা হয়েছে, এমআরএনএ কে প্রোটিন সংশ্লেষণের ছাঁচ বলা হয়েছে। এতটুকু আমাদের জানা লাগবে। তারপরে কি বলা হয়েছে, তারপরে বলা হয়েছে এটা কোডিং অংশ, কোডিং অংশ। তো এইখানে আমাদের একটা জিনিস, একটা জিনিসের কনসেপ্ট আমাদের আনা লাগবে, কোডন আর অ্যান্টিকোডন এরা কি, এটা তোমাদেরকে একটু বোঝায়। আগেও একবার বলছিলাম, আরেকবার বলি, কোডন আর অ্যান্টিকোডন এরা কি, কোডন আর অ্যান্টিকোডন। তো কোডন আর অ্যান্টিকোডন আগে কি জিনিস সেটা তোমাদেরকে বোঝায়। তো কোডন আর অ্যান্টিকোডন এগুলো মূলত কি দিয়ে তৈরি হয়, এটা মূলত তোমার তিনটা নাইট্রোজেন বেস দ্বারা তৈরি হয়, তিনটা নাইট্রোজেন বেস দিয়ে তৈরি হয়, অর্থাৎ যে কোনো তিনটা নাইট্রোজেন বেস থাকতে পারে। তো তিনটা নাইট্রোজেন বেস দ্বারা কোডন তৈরি হয়। তো অর্থাৎ তিনটা নাইট্রোজেন বেস বলতে ধরো এ সি জি নিলাম, এমনিও হইতে পারে, ইউ এ জি এমনিও হইতে পারে, আবার হলো তোমার এ সি সি এমনিও হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। কিন্তু এখানে কিন্তু কখনো থায়ামিন আসবে না। কেন থায়ামিন আসবে না, কারণ কোডন অ্যান্টিকোডন এগুলো মূলত তোমার আরএনএর জিনিস। কোডন অ্যান্টিকোডন এগুলো কাজ জিনিস, এগুলো আরএনএর জিনিস। আর আরএনএ তে কিন্তু থায়ামিনের কোনো এক্সিস্টেন্স নেই। এখানে কার এক্সিস্টেন্স, এখানে ইউরাসিলের এক্সিস্টেন্স। তো এরকম ভাবে তোমার তিনটা নাইট্রোজেন, মানে কোডন হওয়ার শর্ত হলো তিনটা নাইট্রোজেন বেস একসাথে থাকা লাগবে, তিনটা থাকা লাগবে, তিনটার বেশি হবে না, কম হবে না, তিনটাই থাকবে। তো তিনটা নাইট্রোজেন বেস একত্রিত হয়ে তোমার মূলত কোডন তৈরি করে। এখন অ্যান্টিকোডন কি, এখন প্রতিটা কোডনের একটা করে অ্যান্টিকোডন থাকে, প্রতিটা কোডনের একটা করে অ্যান্টিকোডন থাকে। ধরো এই যে একটা কোডন এই সিজি, তো এর একটা অ্যান্টিকোডন আছে। তো এর অ্যান্টিকোডনটা কেমনে হয় তোমাদেরকে আমি আগেই বুঝাইছি। এর এর অ্যান্টি, এর অ্যান্টি কি, এর অ্যান্টি হলো ইউ। আর সি এর অ্যান্টি কি, সি এর অ্যান্টি হলো জি। সি এর অ্যান্টি কি, সি এর অ্যান্টি হলো জি। এ এর অ্যান্টি কি, এ এর অ্যান্টি হলো ইউ। আর সি এর অ্যান্টি কি, সি এর অ্যান্টি হলো জি। এটা হলো প্রথম কথা, এ এর অ্যান্টি ইউ আর সি এর অ্যান্টি কি, সি এর অ্যান্টি হলো জি। এতটুকু আমাদের মাথায় রাখা লাগবে। এই দুইটা জিনিস যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা ইজিলি কিন্তু এর অ্যান্টিকোডন বের করতে পারবো। এটা কোডন, আর তাহলে কি এর অ্যান্টিকোডন, তার মানে আমার সবগুলার এ অ্যান্টি বসানো লাগবে। এ এর অ্যান্টি কি, এ এর অ্যান্টি হলো ইউ, এই যে এ এর অ্যান্টি ইউ। তারপরে সি, সি এর অ্যান্টি কি, সি এর অ্যান্টি হলো জি, জি। এই যে জি, জি এর অ্যান্টি কি, জি এর অ্যান্টি হলো সি, সি। এই যে এইভাবে তোমার অ্যান্টিকোডন তৈরি হয়। তারপরে এই যে ইউএজি, ইউ এর অ্যান্টি কি, ইউ এর অ্যান্টি এ, এ এর অ্যান্টি ইউ আর জি এর অ্যান্টি সি, ইউ এ ইউ সি। এরা হলো কি, এরা হলো এর অ্যান্টি। তো এরকম ভাবে প্রতিটা কোডনেরই অ্যান্টিকোডন আছে। কোডন অ্যান্টিকোডন বুঝলাম, এখন এগুলোর প্রয়োজনীয়তা কি, এগুলোর প্রয়োজনীয়তা কি, আমার ডিএনএ, ধরো এই যে ডিএনএ, ধরো এই যে একটা ডিএনএ আছে,
ধরো এই একটা ডিএনএ, ধরো ডিএনএ, ধরো এখানে অ্যাডেনিন, এই গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন, ভালো কথা। আর এখানে ডবল বন্ড দ্বারা তোমার এই ধরো এই যে ধরো এখানে ডাবল বন্ড, এখানে ট্রিপল বন্ড থাকবে, ট্রিপল বন্ড দ্বারা এখানে অ্যাডেনিনের সাথে আরেকটা সূত্রে থায়ামিন আছে, সাইটোসিন আছে, অ্যাডেনিন আছে, গুয়ানিন আছে, এরকম ভাবে আছে। এখন যখন হলো তোমার ট্রান্সক্রিপশন হবে, ট্রান্সক্রিপশনে কি হয়, ট্রান্সক্রিপশনে তোমার ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। তো ট্রান্সক্রিপশনে আমার এই ডিএনএটাকে কি আরএনএ হওয়া লাগবে। এখন আমার এই ডিএনএটা কিভাবে আরএনএ হবে সেটা হলো মূল বিষয়, যে ডিএনএটা কিভাবে আরএনএ হবে। ডিএনএটা আরএনএ হবে, প্রথমে সূত্র দুইটা আলাদা হয়ে যাবে, সূত্র দুইটা আলাদা হয়ে প্রতিটা সূত্র এক একটা আরএনএ তে পরিণত হবে। এখন এর ভিতরে অনেক কমপ্লেক্স প্রসেস আছে, বাট আপাতত বোঝাচ্ছি, পরে কমপ্লেক্স করে বোঝাবো না। তো এই যে দুইটা সূত্র থাকবে, তো দুইটা সূত্র আলাদা হবে, তো দুইটা সূত্র আলাদা হলো, ভালো কথা। তো আলাদা হওয়ার পরে কি হবে, আলাদা হওয়ার পরে এটা তো আরএনএ হওয়া লাগবে। তো আরএনএ তে কি তোমার হলো থায়ামিনের কোনো এক্সিস্টেন্স আছে, তোমার আরএনএ তে কি থায়ামিনের কোনো এক্সিস্টেন্স আছে? আরএনএ তে কিন্তু কোনো থায়ামিনের এক্সিস্টেন্স নাই। তো এটা তোমার কিভাবে কি হবে এটা তোমাদেরকে শিখাই। যদি অ্যাডেনিন, অ্যাডেনিন কি হবে, অ্যাডেনিনটা তোমার ইউরাসিলে হয়ে যাবে, অর্থাৎ এখানে আবার অ্যান্টি হবে। যখন হলো তোমার হলো ট্রান্সক্রিপশনে ডিএনএ থেকে তোমার আরএনএ তৈরি হয়, তখন তোমার অ্যান্টি হয়। তো তখন ডিএনএ এর ক্ষেত্রে এই ক্ষেত্রে তোমার অ্যান্টি কি, তো এই ক্ষেত্রে তোমরা মাথায় রাখবা যে এখন তোমার কোনো অ্যাডেনিনের অ্যান্টিতে তোমার থায়ামিনও থাকবে। অ্যাডেনিনের অ্যান্টিতে ইউরাসিল বা থায়ামিন, ইউরাসিল বা থায়ামিন, বুঝছো, ইউরাসিল বা থায়ামিন। তো এইখানে আসলে কি হয়েছে, এখানে আসলে কি হয়েছে, এখানে আসলে হয়েছে হলো এখানে আমার অ্যাডেনিন, আমি এখন আরএনএ তৈরি করবো। তো অ্যাডেনিনের জায়গায় যদি আমি থায়ামিন বসাই তাহলে তো আমার আরএনএ হবে না, আমার কাকে বসানো লাগবে, আমার ইউরাসিলকে বসানো লাগবে, ইউরাসিলকে বসানো লাগবে। তারপরে গুয়ানিন, তো গুয়ানিনের বদলে সাইটোসিন বসাই দিই, কোনো সমস্যা নেই। থায়ামিন, এখন থায়ামিনের বদলে কাকে বসাবো, থায়ামিনের বদলে আমার অ্যাডেনিনকে বসাতে পারি, কারণ কি আমার আরএনএ তে কিন্তু অ্যাডেনিন থাকে, এই জন্য থায়ামিনের বদলে আমরা অ্যাডেনিনকে বসাবো। তারপরে এখানে কি আছে, এখানে তোমার হলো সাইটোসিন আছে, আবার সাইটোসিনের বদলে গুয়ানিন বসালাম। এইভাবে তোমার যে চেইনটা তৈরি হয় ওটা তোমার আরএনএ হয়ে যায়। কারণ কি এখানে তোমার ইউরাসিল আছে, আমরা অ্যাডেনিনের বদলে থায়ামিনকে বসাচ্ছি না, অ্যাডেনিনের বদলে ইউরাসিলকে বসাচ্ছি, বা থায়ামিনের বদলে অ্যাডেনিনকে বসানো যায়, কোনো সমস্যা নেই। তো অ্যান্টি জিনিসটা এরকম, অর্থাৎ অ্যাডেনিনের অ্যান্টি হলো ইউরাসিল আর থায়ামিন, আর সাইটোসিনের অ্যান্টি হলো গুয়ানিন, মানে উল্টাও হইতে পারে এরকম, বুঝছো। তো এই জিনিসটা আমি তোমাদেরকে মোটামুটি বুঝাইতে পারছি। এখন এই জিনিসটার প্রয়োজনীয়তা কি, প্রয়োজনীয়তা হলো কোডন অ্যান্টিকোডনের প্রয়োজনীয়তাটা বোঝাই। তোমার কোডন, কোডন কোথায় থাকে, কোডন হলো তোমার এই যে কোডন, এই কোডনটা এটা কিন্তু সব ফিক্স, ফিক্স বলতে ডিএনএ থেকে ফিক্স থাকে। ডিএনএ থেকে কেমনে ফিক্স থাকে তোমার আমি বুঝাই। ধরো একটা ডিএনএ, একটা ডিএনএ তে কি আছে, একটা ডিএনএ তে তোমার একটা ডিএনএ তে তোমার কি আছে, এটিজি আছে, এই জিনিসটা একটা ডিএনএ তে আছে। যখন এই যে এই জিনিসটা যখন আরএনএ তে যাবে, মানে এই এই যে এটা একটা ডিএনএ, এখন এই ডিএনএটা কিসে পরিণত হয়, এই ডিএনএটা তোমার এমআরএনএ তে পরিণত হয়। তো এমআরএনএ তে এই জিনিসটা কি হবে, এটা তোমার ইউ হবে, এটা কি হবে, এটা তোমার ইউ হবে, টিটা কি হবে, টিটা হলো তোমার এ হবে, আর জিটা কি হবে, জিটা সি হবে। তো এই জিনিসটা এমআরএনএ তে ইউএসসি হিসেবে আছে, ইউএসসি তে সি হিসেবে আছে। এখন এই যে ডিএনএ, এই ডিএনএ কি করছিল, তোমার আগে টিআরএনএ তৈরি করছিল। তো সে একটা টিআরএনএ তৈরি করছিল, যে টিআরএনএ তে কি আছে, যে টিআরএনএ তে তোমার হলো কি আছে, যে টিআরএনএ যখন এই টিআরএনএ তে তোমাদের শিখালাম না, টিআরএনএ একটা বাহু আছে, কি বাহু, অ্যান্টিকোডন বাহু। টিআরএনএ তে একটা বাহু আছে, বাহুটার নাম কি, বাহুটার নাম হলো তোমার অ্যান্টিকোডন বাহু। তো ওই টিআরএনএ এর অ্যান্টিকোডন বাহুতে সে কি দিয়ে রাখছিল, সেই যে ইউ এর উল্টা, ইউ এর উল্টাকে, ইউ এর উল্টা হলো এ, এ এর উল্টা কি, এ এর উল্টা হলো কি, এ এর উল্টা হলো ইউ, আর সি এর উল্টা কি, সি এর উল্টা হলো জি। এই জিনিস সে দিয়ে রাখছিল, সে টিআরএনএ তে এই জিনিস দিয়ে রাখছিল। এখন এই যে এই এমআরএনএ, এমআরএনএ এর এই যে এই জায়গাটা, অর্থাৎ এই যে এই এমআরএনএ যেটা ইউএসসি আছে, ওইখানে অবশ্যই যেই যেই টিআরএনএ এর তোমার হলো অ্যান্টিকোডন বাহুতে এই ইউজি আছে, ওই টিআরএনএ টাই এই এমআরএনএ এর এই জায়গায় বসবে, অন্য কোনো টিআরএনএ বসতে পারবে না। যেই টিআরএনএ এর অ্যান্টিকোডন বাহুতে তোমার অ্যান্টিকোডন বাহুতে তোমার এ ইউজি আছে, সেই হলো তোমার এমআরএনএ এর ইউএসসি এর উপরে বসতে পারবে, আর কেউ বসতে পারবে না। এইভাবেই তোমার হলো টিআরএনএটা নির্দেশ হয়, অর্থাৎ এইভাবে টিআরএনএটা এমআরএনএ এর সাথে লাগে। আর এই দ্বারা এর হলো একটা নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড আছে, ইউএসসি দ্বারা একটা নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড বোঝাবে। তো ওই টিআরএনএটা ওই অ্যামিনো অ্যাসিডটাই ধরে নিয়ে আসবে। তো এইভাবে জিনিসটা তোমার ডিএনএ কন্ট্রোল করে। ডিএনএ কিন্তু ডিএনএ এর কাছে কি ছিল, ডিএনএ এর কাছে এটিজি ছিল, সেই এটিজি দ্বারা এই পুরো জিনিসটা কন্ট্রোল করছে। কিভাবে কন্ট্রোল করছে, এইভাবে কোডন অ্যান্টিকোডন জিনিসগুলোর মাধ্যমে কন্ট্রোল করছে। তো জিনিসটা তোমাদেরকে আমি মোটামুটি একটু বোঝানোর ট্রাই করলাম, আরো পরবর্তীতে আরো বিস্তারিত আসবে, তখন আরো প্রপারলি বুঝতে পারবা। তো এখনো যদি তোমরা একটু ভালোভাবে মাথাটা খাটাই একটু জিনিসটা প্রপারলি দেখো, তাইলে কিন্তু জিনিসটা তোমরা বুঝে যাবা। তো এইভাবে পুরো জিনিসটা কন্ট্রোল হয়। তো এই ক্ষেত্রে তোমার কোডন আর অ্যান্টিকোডনের বিষয়টা আছে, অর্থাৎ
এমআরএনএ তে যে কোডন থাকে এই প্রতিটা কোডনের জন্য একটা করে তোমার হলো টিআরএনএ আছে, আর টিআরএনএটা কিভাবে নির্দেশ হয় ওই কোডনের অ্যান্টিকোডন দ্বারা, অর্থাৎ এই কোডনের অ্যান্টিকোডনটা যার কাছে আছে সেই হলো ওই কোডনের টিআরএনএ। দেন ওই কোডন আরেকটা কোডনের অ্যান্টিকোডন যেই টিআরএনএ তে আছে ওই টিআরএনএটাই হলো ওই কোডনের টিআরএনএ। এমনি করে টিআরএনএ নির্দেশ হয়, কিভাবে নির্দেশ করে এই কোডন আর অ্যান্টিকোডন দ্বারা। এই জিনিসটা আমি মোটামুটি তোমাদেরকে একটু বোঝানোর ট্রাই করলাম, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। তো গেল। তো প্রোটিন সংশ্লেষণের শ্বাস হলো আমার এমআরএনএ। তো সেকেন্ড কথা কি, সেকেন্ড কথা হলো কোডন। তো এমআরএনএ কি থাকে, কোডন থাকে। ওই যে ওইখানে বলা আছে যে কোডিং অংশ থাকে, কোডিং অংশ বলতে এই যে কোডন থাকে, কোডিং অংশ বলতে তোমার কোডন থাকে। এখন এখানে আরেকটা জিনিস তোমাদেরকে বুঝাই দিই, ধর এমআরএনএ, এমআরএনএ এরকম হয়, এমআরএনএ এরকম হয়। এখন কথা হলো ধর এই যে তিনটা খান, এ ইউ জি, এই তিনটা খান, তারপরে আবার তিনটা খান, তোমার সি জি সি এ। তো এরকম ভাবে তোমার এমআরএনএটা চলতে থাকে, এমআরএনএটা এরকম ভাবে চলতে থাকে এবং তিনটা তিনটা করে তিনটা তিনটা করে একটা পুরা এমআরএনএ আমরা চলতে থাকে। আর টিআরএনএ কি হয়, একটা পুরা টিআরএনএ তে ধরো এই যে এরকম, তো টিআরএনএ একটা পুরা টিআরএনএ তে এই যে এই ইউজির যে বিপরীত আছে এই জিনিসটা ধরো এটা হলো এর হলো অ্যান্টিকোডন বাহু, তো অ্যান্টিকোডন বাহুতে এর বিপরীতে কি থাকবে, ইউ থাকবে, টি আর সি এই জিনিসটা থাকবে। তো এই জিনিসটা এর ডিটেক্ট করে এখানে এসে বসবে, ডিটেক্ট করে এটা, অর্থাৎ একটা পুরা টিআরএনএ তে অনেক সিকোয়েন্স থাকে, অনেকগুলা হলো নাইট্রোজেন বেস থাকে, বাট অ্যান্টিকোডনে এই তিনটা নাইট্রোজেন বেসই থাকে, আর এই তিনটা নাইট্রোজেন বেস অনুযায়ী এর উপরে একটা টিআরএনএ বসে যায়। তারপর আরেকটা টিআরএনএ তে এরই আছে, ওইখানে আরেকটা টিআরএনএ বসে, এমনি চলতে থাকে। তো এই যে পুরা অংশটুকু, এই যে পুরা অংশটুকু, এই পুরা অংশটুকুই হলো পুরো অংশ জুড়ে কোডন আছে, তো এই পুরো অংশটুকুকে তোমার কোডিং অংশ বলা হয়। এই জন্য তোমার বলছে কি এই মানেতে কোডিং অংশ থাকে। এতটুকু তোমাদেরকে বুঝালাম, কেমনে কি হয় তাও তো বুঝাই দিলাম। তারপরে আর একটা কথা বলা আছে, এই যে এখন হলো পার্সেন্টেজের বিষয়তে আসি। পার্সেন্টেজের বিষয়, পার্সেন্টেজ কি হয়েছে বললাম 100% আরএনএ আছে, 100% কি আছে, 100% আরএনএ আছে। এর মধ্যে কি 15% কে নিয়ে গেছে, 15% টিআরএনএ নিয়ে গেছে, 15% টিআরএনএ নিয়ে গেছে। এখন এমআরএনএ কতটুকু নেবে, এমআরএনএ তোমার 5 থেকে 10% নিবে, অর্থাৎ একটা কোষে যতটুকু আরএনএ থাকে তার 5 থেকে 10% কি, 5 থেকে 10% হলো এমআরএনএ। আর ওরকম মাথায় রাখবে, এটা তোমার এখানে বলা আছে যে কোষের মোট আরএনএ এর 5 থেকে 10 ভাগ হলো এমআরএনএ। এই জিনিসটা তোমাদের একটু মাথায় রাখা লাগবে। এই হলো মূলত এমআরএনএ সম্পর্কে তেমন কোনো তথ্য দেয়া নেই। তো তারপরে একটা ছক দিয়ে আছে তোমার এমআরএনএ আর টিআরএনএ এর মধ্যে পার্থক্য। তো এটা এখনই তোমাদেরকে পড়াই ফেলবো, কারণ আমি অলরেডি তোমাদেরকে এমআরএনএও পড়াইছি, টিআরএনএও পড়াইছি। তো এটা এখন পড়াই ফেললি তোমাদের মাথায় ভালো ঢুকবে। তারপরে আমরা আরো 3টা আরএনএ আছে ওইগুলাতে যাবো। তো মূলত আমার কাজ হলো এই অধ্যায়তে এমআরএনএ আর টিআরএনএ নিয়ে, কারণ পরবর্তীতে যে প্রসেস গুলা হয় ওইগুলো তোমার এমআরএনএ আর টিআরএনএ করে। তো আমার এমআরএনএ আর টিআরএনএ, তো প্রথমে সৃষ্টির কথা। তো আমি তোমাদেরকে বলছি কি যে নিউক্লিয়াসে দুনিয়ায় আরএনএ, তোমার যত আরএনএ আছে তোমার সব আরএনএ তোমার নিউক্লিয়াসে সৃষ্টি হয়। বিশেষ করে তোমার এমআরএনএ আর টিআরএনএ, কিছু আরএনএ আছে যারা রাইবোজোমে সৃষ্টি হয়, কিছু আরএনএ আছে যারা রাইবোজোমে সৃষ্টি হয়। তাছাড়া তোমার বাকি যত আরএনএ আছে তোমার ম্যাক্সিমাম আরএনএ কোথায় সৃষ্টি হয়, হলো তোমার নিউক্লিয়াসের সৃষ্টি হয়। আমি তোমাদেরকে এই কথাটা বলছি যে আরএনএ নিউক্লিয়াসের সৃষ্টি হয়। এটাও বলছি স্পেসিফিকলি যে এমআরএনএ আর টিআরএনএ নিউক্লিয়াসের সৃষ্টি হয়। এতক্ষণ ধরে এই কথাটাও তোমাদেরকে বলা হয়ে গেছে। তার মানে কি এটা সৃষ্টিও কোথায়, এটা সৃষ্টি হলো তোমার নিউক্লিয়াসে, এর সৃষ্টি হলো তোমার নিউক্লিয়াসে, এর সৃষ্টিও নিউক্লিয়াসে, এর সৃষ্টিও কোথায়, এর সৃষ্টি হলো তোমার নিউক্লিয়াসে। অর্থাৎ আমার এমআরএনএও নিউক্লিয়াসে সৃষ্টি হয়, টিআরএনএও নিউক্লিয়াসে সৃষ্টি হয়। এতটুকু আমাদের মাথায় রাখা লাগবে যে এমআরএনএও নিউক্লিয়াসে সৃষ্টি হয়, টিআরএনএও নিউক্লিয়াসে সৃষ্টি হয়। তারপরে আরেকটা ডিফারেন্স আছে, নিউক্লিয়াসে সৃষ্টি হয় এমআরএনএ তোমার দুই জায়গাটায় অবস্থান করে, অর্থাৎ কিছু এমআরএনএ তোমার নিউক্লিয়াসে থেকে যায় আর কিছু এমআরএনএ তোমার সাইটোপ্লাজমে থেকে যায়, কিছু এমআরএনএ নিউক্লিয়াসে থেকে যায় আর কিছু এমআরএনএ হলো তোমার সাইটোপ্লাজমে চলে যায়। আর টিআরএনএ তোমার যতগুলা টিআরএনএ নিউক্লিয়াস সৃষ্টি করে সবাই হলো তোমার সাইটোপ্লাজমে চলে যায়। এই হলো একটা পার্থক্য, অর্থাৎ দুটাই নিউক্লিয়াস থেকে সৃষ্টি হয়, বাট এমআরএনএ কি নিউক্লিয়াস সাইটোপ্লাজম দুই জায়গায় থাকে, বাট টিআরএনএ শুধুমাত্র সাইটোপ্লাজমে থাকে। টিআরএনএ শুধুমাত্র কোথায় থাকে, টিআরএনএ শুধুমাত্র সাইটোপ্লাজম থাকে। এটা হলো তোমার প্রথম পার্থক্য। দেন দ্বিতীয় পার্থক্য আসি, দ্বিতীয় পার্থক্য কি, দ্বিতীয় পার্থক্য হলো আকার। তো আমি তোমাদেরকে বলছি, আমি তোমাদেরকে কি বলছি যে তোমার যখন টিআরএনএ পড়াইছিলাম, টিআরএনএ কি, টিআরএনএ হলো সবচেয়ে ক্ষুদ্র আরএনএ, সবচেয়ে ক্ষুদ্র আরএনএ কি টিআরএনএ। এখানে আমি দুইটা আরএনএ এর পার্থক্য করছি। আমি এতটুকু জানি যে টিআরএনএ হলো সবচেয়ে ক্ষুদ্র আরএনএ, তাহলে আমি এটা বলতে পারি না, মানে আমি যেহেতু কম্পেয়ার করতেছি কম্পারেটিভলি আরএনএ কি বড় আরএনএ, তার মানে কি আকারে হলো এমআরএনএ বড়, আকারে এমআরএনএ বড় আর হলো টিআরএনএ ছোট, টিআরএনএ হলো সবচেয়ে ক্ষুদ্র আরএনএ।
তো দুনিয়ায় যত আরএনএ আছে সবার মধ্যে হলো টিআরএনএ সবচেয়ে ছোট, তাহলে এমআরএনএ অবশ্যই তার থেকে বড় হবে। তো এই আরেকটা পয়েন্ট, এটা কিন্তু নতুন কিছু না, আমরা আগেই পড়ছি। দেন আরেকটা কথা বলা আছে কোডন আর অ্যান্টিকোডন, তো এটা তো তোমাদেরকে এতক্ষণ ধরে পড়ালাম যে এমআরএনএ তে কি থাকে, এমআরএনএ তে তোমার হলো কোডন থাকে, আর টিআরএনএ কি থাকে, এই কোডনের অ্যান্টিকোডন থাকে, অ্যান্টিকোডন থাকে। এমআরএনএ তে কোডন থাকে আর টিআরএনএ তে অ্যান্টিকোডন থাকে। তো এই তিনটা পয়েন্ট এখানে কিন্তু নতুন কিছু না, জাস্ট এই পয়েন্টটা একটু জানা লাগবে যে দুইটাই নিউক্লিয়াসের সৃষ্টি হয় আমরা জানি, বাট এমআরএনএ কিছু এমআরএনএ নিউক্লিয়াসে থাকে, কিছু এমআরএনএ সাইটোপ্লাজমে চলে যায়, বাট টিআরএনএ পুরাটুকুই সাইটোপ্লাজমে চলে যায়। তো এই হলো আমাদের জানা লাগবে। তো আমরা এই ছকটা কমপ্লিট করলাম। তারপরে আমাদের আরএনএ নেক্সট দুইটা আরএনএ আমরা কমপ্লিট করছি, আরো তিনটা আরএনএ আছে। তো এইগুলা সম্পর্কে বইতে তেমন কিছু বলা নেই, জাস্ট প্রথমত নামগুলা জানা লাগবে। একটা কি, একটা হলো রাইবোজোমাল আরএনএ, রাইবোজোমাল আরএনএ, রাইবোজোমাল আরএনএ। তো নাম শুনে বুঝতে পারতেছো যে রাইবোজোমের আরএনএ, তো এটাকে সংক্ষেপে আরআরএনএ বলা হয়, আরআরএনএ বলা হয়। তো এর অবস্থান কোথায়, এর অবস্থান হলো রাইবোজোমে। আমি তোমাদেরকে যখন পড়াইছিলাম এর অবস্থান কোথায়, রাইবোজোমে, এটা সৃষ্টি হয় রাইবোজোমে, থাকে হলো রাইবোজোম। এই হলো কথা। রাইবোজোম যখন বলেছিলাম যে রাইবোজোম মূলত আরআরএনএ আর হিস্টোন প্রোটিন দ্বারা গঠিত, তার মানে কি এটাও নতুন কিছু না, এই আরএনএ এর অবস্থান কোথায়, রাইবোজোমের নাম দেখে বুঝতে পারতেছো। এখানে পার্সেন্টেজটা জানা লাগবে, পার্সেন্টেজটা জানা লাগবে কি কত পার্সেন্ট, 80 থেকে 90%, 80 থেকে 90% কি আছে, আরআরএনএ। অর্থাৎ তোমার রাইবোজোমের যে 100% তোমাদেরকে বললাম, ওই 100%-এর মধ্যে তোমার হলো 15% টিআরএনএ আছে, 5 থেকে 10% কি আছে, এমআরএনএ আছে, আর বাকি সবই কি, বাকি সবই হলো তোমার আরআরএনএ, বাকি সবই আরআরএনএ। কারণ পার্সেন্টেজ দিকে তাই মনে হচ্ছে, কারণ তোমার পরীক্ষায় প্রশ্ন কি আসবে, পরীক্ষায় কখনো বলবে না যে তোমার কোষে হলো আরআরএনএ এর পরিমাণ কত, পরীক্ষায় তোমার প্রশ্নটা এমনি আসবে যে নিচের কোন আরআরএনএ টি, সরি, নিচের কোন আরএনএ টি কোষে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। তোমার অপশনে টিআরএনএ, এমআরএনএ, আরআরএনএ, আরেকটা আরএনএ দিয়ে দিল। তো এই অ্যান্সার কি হবে, অ্যান্সার হলো আরআরএনএ, অর্থাৎ কোষে সবচেয়ে বেশি পরিমাণে কোন আরএনএটা পাওয়া যায়, যেটা হলো কি আরআরএনএ বা রাইবোজোমাল আরএনএ। তো এটা আমাদের জানা লাগবে যে কোষে কোন আরএনএটা বেশি পরিমাণে পাওয়া যায়। তো এই আরএনএ সম্পর্কে এই দুটা টপিকই জানা লাগবে, যে এটা থাকে কোথায়, এটা থাকে হলো রাইবোজোমে, তৈরি হয় রাইবোজোমে, থাকে রাইবোজোমে। আর কত, এটা হলো মানে কোষের টোটাল রাইবোজোমের 80 থেকে 90% আরআরএনএ, অর্থাৎ কোষের সবচেয়ে বেশি পাওয়া যায়, সবচেয়ে বেশি পাওয়া যায় হলো তোমার আরআরএনএ। কোষে সবচেয়ে বেশি পরিমাণে কোন কোন আরএনএ পাওয়া যায়, সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় হলো আরআরএনএ। এই এতটুকু জানলেই হচ্ছে। দেন আরেকটা আরএনএ এর কথা বলা হয়েছে, এই তিনটা প্রকার পড়া হয়ে গেল। দেন আরেকটা আরএনএ বলা হয়েছে, এটাকে তোমার বলা হয় বংশগতীয় আরএনএ, বংশগতীয় আরএনএ, বংশগতীয় আরএনএ, বংশগতীয় আরএনএ বা হলো জিআরএনএ বলা হয়, অর্থাৎ ইংলিশে তোমার জেনেটিক আরএনএ, জিআরএনএ। তো জিআরএনএ জিনিসটাকে, এখন জিআরএনএ কি, ধরো এতক্ষণ আমরা তিনটা আরএনএ পড়ছি, তো এই তিনটা আরএনএ কি, এই তিনটা আরএনএ হলো আমাদের বডিতে আছে, আমাদের বডিতে তুমি এমআরএনএ কেও পাবা, টিআরএনএ কেও পাবা, আবার হলো আরআরএনএ কেও পাবা। আর জিআরএনএ কি, জিআরএনএ আমাদের বডির কোনো আরএনএ না। আমি তোমাদেরকে বলছিলাম যে ডিএনএ আর আরএনএ এদের মধ্যে বেসিক পার্থক্য হলো ডিএনএ হলো বংশগতিতে ভূমিকা রাখে, আর আরএনএ হলো প্রোটিন সংশ্লেষ করে, এই হলো মেইন পার্থক্য। কথা হলো আরএনএ কি বংশগতিতে কোনো ভূমিকা পালন করে না? হ্যাঁ, কিছু আরএনএ আছে যারা বংশগতিতে ভূমিকা পালন করে। এটা কাদের আরএনএ? এটা হলো মূলত ভাইরাসের আরএনএ, অর্থাৎ ভাইরাসে আরএনএ হলো বংশগতীয় বস্তু হিসেবে কাজ করে। অর্থাৎ আমাদের যেমন ডিএনএ বংশগতীয় বস্তু হিসেবে কাজ করে, ভাইরাসে কোনো ডিএনএ থাকে না, ভাইরাসের আরএনএ হলো বংশগতীয় বস্তু হিসেবে কাজ করে। তো এই হলো আরএনএ। তো ভাইরাসে যে আরএনএটা আছে ওটাকে তোমার জিআরএনএ বলা হয়, ভাইরাসের আরএনএটাকে তোমার কি বলা হয়, জিআরএনএ বলা হয়। এখন ভাইরাসের আরএনএটাকে তোমার জিআরএনএ বলে, তো এই জিআরএনএ কাজ কি, এটা হলো তোমার ভাইরাসের বংশগতীয় বস্তু, জিআরএনএ হলো ভাইরাসের বংশগতীয় বস্তু। তো এটার কিন্তু কোনো পার্সেন্টেজ হবে না, কারণ আমরা এতক্ষণ পার্সেন্টেজ করছিলাম যে আমাদের কোষে কত পার্সেন্ট আছে, কিন্তু এটা তো আমাদের না, এটা তো ভাইরাসের আরএনএ, এই জন্য এটা কোনো পার্সেন্টেজ হবে না। আমরা জাস্ট জানবো যে ভাইরাসের বংশগতীয় বস্তু হিসেবে যে আরএনএটা পাওয়া যায় ওটাকে জিআরএনএ বলা হয়। এটা এক্সাম্পল, একটা ভাইরাসের নাম দিয়ে আছে টিএমবি, একটা ভাইরাস, এই টিএমবি তে তুমি আরএনএ পাবা বংশগতীয় বস্তু হিসেবে। তো এতটুকু জানলেই হচ্ছে, আর কিছু জানা লাগবে না। দেন আরেকটা আরএনএ কথা বলা হয়েছে, ওই আরএনএটা কি, এটাকে তোমার বলা হলো মাইনর আরএনএ। তো এটার কিছু নাম আছে, এটাকে যে শুধু মাইনর আরএনএ বলা হয় এমন না। তো আমরা আগে নামগুলো আগে শিখবো। মাইনর আরএনএ বা আরো কিছু নাম আছে, এটাকে তোমার কি বলে, এটাকে তোমার নিউক্লিয় আরএনএ বলা হয়, নিউক্লিয় আরএনএ বলা হয়, নিউক্লিয় আরএনএ বলা হয়, নিউক্লিয় আরএনএ বলা হয়। আর কি বলে, এটাকে তোমার গাইড আরএনএ বলা হয়, গাইড আরএনএ বলা হয়। আর কি বলা হয়, এটাকে তোমার রাইবোজাইম বলা হয়, এটাকে তোমার রাইবোজাইম বলা হয়, রাইবোজাইম বলা হয়। আর কি বলা হয় তোমার ছোট, মানে এটাকে সংক্ষিপ্ত ভাবে কি বলা হয়, এমআইআরএনএ বলে, যেহেতু অলরেডি এমআরএনএ কভার হয়ে গেছে, এজন্য যেহেতু এটার নামও এম দ্বারা তৈরি, এজন্য এম এর আগে আই লিখে দিচ্ছে, তো এটাকে সংক্ষেপে এমআইআরএনএ বলা হয়। তো প্রথমে আমাদের নামগুলো জানা লাগবে, যে আমরা মাইনার আরএনএ নামে আরেকটা আরএনএ, টোটাল 5 প্রকার, অলরেডি 4 প্রকার কভার হয়ে গেছে। 5 নাম্বার প্রকার কি, 5 নাম্বার প্রকার হলো তোমার মাইনর আরএনএ।
তো মাইনর আরএনএ কে সংক্ষেপে এমআইআরএনএ বলা হয়। এখন এই মাইনর আরএনএ এর কিছু নাম আছে, কি নিউক্লিয় আরএনএ, গাইড আরএনএ, রাইবোজাইম, এই তিনটা হলো মাইনর আরএনএ এর অন্য নাম। তো আমাদের এই তিনটা নাম প্রথমত মাথায় রাখা লাগবে। দেন দ্বিতীয় কথা কি, দ্বিতীয় কথা হলো এই মাইনর আরএনএ জিনিসটা কি। তো মাইনর আরএনএ জিনিসটা কি, মাইনর আরএনএ জিনিসটা হলো তোমার হলো মাইনর আরএনএ বলতে আমাদের বডিতে ধরো এই মাইনর আরএনএ আমাদের বডিতে থেকে আমাদের বডিতে রাইবোজোমের আরএনএ বাদ দিলাম, অর্থাৎ আরএনএ কে বাদ দিলাম, এমআরএনএ টিআরএনএ যেগুলো আমাদের বডিতে প্রোটিন সংশ্লেষ করে, এই দুইটা আরএনএ কেও বাদ দিলাম। এইগুলা বাদে আমাদের বডিতে আমরা যেই আরএনএটা পাবো, অর্থাৎ এইগুলা বাদে যদি আমরা কিছু আরএনএ আমাদের বডিতে পাই, ওইগুলা হলো মাইনর আরএনএ। অর্থাৎ এইগুলা বাদেও আমাদের বডিতে সামান্য পরিমাণ আরএনএ থাকে, যেগুলোকে তুমি এমআরএনএও বলতে পারবে না, টিআরএনএও বলতে পারবে না, আরএনএও বলতে পারবে না। অর্থাৎ এই আরএনএ গুলো মূলত তোমার সাইটোপ্লাজমের মধ্যে থাকে। এই আরএনএ কিছু তোমার নিউক্লিয়াসের মধ্যে থাকে, সাইটোপ্লাজমের এই জেলির মধ্যে কিছু আরএনএ থাকে, নিউক্লিয়াসের ওই কি বলে নিউক্লিওপ্লাজমের মধ্যে কিছু আরএনএ থাকে। তো এই আরএনএ গুলাকে তোমার একটা কমন নাম দিয়ে আছে, কি আরএনএ, মাইনর আরএনএ। আর এই যে কিছু নাম আছে, নিউক্লিয় আরএনএ নিউক্লিয়াসে পাওয়া যায়, তারপরে রাইবোজোমে হালকা পাতলা পাওয়া যায়, রাইবোজাইম, গাইড আরএনএ, এরকম বিভিন্ন নাম দেওয়া হয়েছে। এখন দ্বিতীয় কথা আমাদের কি জানা লাগবে, এর কাজটা আসলে কি। তো এর কাজটা কি, এখানে তোমার প্রথমেই বলা আছে কি, এটা হলো সাইটোপ্লাজমীয় আরএনএ ও নিউক্লিয় আরএনএ। অর্থাৎ ওই যে সাইটোপ্লাজমের ওই যে জেলির মধ্যে যে কিছু অন্যরকম আরএনএ পাওয়া যায়, এর জন্য সাইটোপ্লাজমীয় আরএনএ বলছে। নিউক্লিয়াসের মধ্যে তোমার হলো কি, নিউক্লিয়াস এমআরএনএ তৈরি করে রেখে দেয়, তো এমআরএনএ আছে, এইগুলা বাদেও কিছু আরএনএ নিউক্লিয়াসের মধ্যে আছে। তো ওই আরএনএ গুলাকে কি বলে, ওইগুলাকে তোমার নিউক্লিয় আরএনএ। তো এই সব মিলেই মূলত আমার এই মাইনর আরএনএ। এতটুকু আমরা বুঝলাম যে মাইনর আরএনএ জিনিসটা কি। অর্থাৎ আমাদের বডিতে টিআরএনএ, এমআরএনএ আর আরএনএ ব্যতীত যত আরএনএ আমরা পাবো সবই হলো তোমার মাইনর আরএনএ। এটা হলো প্রথম কথা। এর অন্য নামগুলো আমরা শিখবো। এর কাজ কি, এর কাজ হলো ধরো এই এনজাইম, এনজাইম হলো আমাদের বডিতে কি করে, আমাদের বডির মানে বিভিন্ন কাজকর্ম নিয়ন্ত্রণ করে, আমাদের বডিতে বিভিন্ন বিক্রিয়া হয়, এগুলার গতিকে ত্বরান্বিত করে। এখন কথা হলো এনজাইম, এই এনজাইমটা কি, আমি তোমাদেরকে আগেই বলছি কি এনজাইম হলো তোমার পুরো একটা প্রোটিন। অর্থাৎ এই যে এনজাইম আমরা যেটাকে চিনি, এনজাইম কি আসলে প্রোটিন, অর্থাৎ এনজাইম মেইনলি প্রোটিন দ্বারা গঠিত। তো এনজাইমে আসলে তুমি 90% প্রোটিনই পাবো। এখন প্রোটিনের সাথেও তো আরো কিছু জিনিস থাকা লাগবে, কিছু জিনিস না থাকলে তো আমি আর ওইটাকে কি বলবো, ওইটা তো প্রোটিনই হয়ে যাবে, ওটাকে তো আলাদাভাবে এনজাইম বলা যাবে না। তো এই এনজাইম এই প্রোটিনের সাথে তোমার কি যোগ হয়, এমআইআরএনএ যোগ হয়, অর্থাৎ মাইনর আরএনএ যোগ হয়। মাইনর আরএনএ যোগে মূলত আমার এনজাইমটা গঠন করে। অর্থাৎ এনজাইম মেইনলি প্রোটিন দ্বারাই গঠিত, বাট খালি প্রোটিন দ্বারা গঠিত হলে তো এটাকে এনজাইম বলবো কিসের জন্য, এটা তো প্রোটিনই বলবো, কারণ এখানে তো খালি প্রোটিন আছে। কারণ এটাকে কেন আমি এনজাইম বলবো, কারণ এখানে প্রোটিনের পাশাপাশি কিছু মাইনর আরএনএ আছে, মাইনর আরএনএ আছে আরো কিছু জিনিস আছে, বাট প্রোটিনের পাশাপাশি এখানে মাইনর আরএনএ পাওয়া যায়। তো এটা মূলত প্রোটিনের সাথে, ওই মাইনর আরএনএটা মূলত প্রোটিনের সাথে যুক্ত হয়ে এনজাইমের কাঠামো দান করে বা এনজাইম তৈরি করে। এটা হলো মাইনর আরএনএ মেইন কাজ। অর্থাৎ এটার কাজ কি, এটার কাজ হলো প্রোটিনের সাথে যুক্ত হয়ে এনজাইম তৈরি করা। আর এই এনজাইম হলো আমাদের বডির বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া এগুলো নিয়ন্ত্রণ করে। এই হলো মূলত মাইনর আরএনএ এর কাজ। তো এর পার্সেন্টেজ খুবই কম, অর্থাৎ আমরা এটাকে ধরি না। অর্থাৎ এটা ধরো আমাদের বডিতে তোমার আরএনএ কত, ধরো 100% আরএনএ, 100% আরএনএ। তো এর মধ্যে ধরো হাইয়েস্ট ধরো 15% কি থাকলো, 15% হলো টিআরএনএ আছে, 5 থেকে 10% কি আছে, 5 থেকে 10% হলো তোমার এমআরএনএ আছে। তাহলে টোটাল কত হলো, 20 থেকে 25% কাভার করলো। 20 থেকে 25, 100 থেকে 20-25 বাদ দাও, তাহলে কত হচ্ছে, 80 বা 75 হচ্ছে। তো এখন টিআরএনএ যে 15% থাকবে তা নাও হইতে পারে, একটু কম থাকলো, এমআরএনএ একটু কম থাকলো, তো 80 অ্যাটলিস্ট থাকবে, মানে আরএনএ 80 থাকবে, 80 থেকে 90% আরএনএ, অর্থাৎ সব মিলাই তোমার 100%ই হচ্ছে। জিনিসটা পার্সেন্টেজটা একদম প্রপার পার্সেন্টেজ না, মানে একদম ক্লিয়ারলি তুমি বুঝতে পারো, মানে মোটামুটি তুমি বুঝতে পারছো যে 100 কাভার করে দিচ্ছে এই তিনটা মিলে। আর মাইনর আরএনএ একদমই কম, অর্থাৎ 0.2%, 0.3% এতটুকু, তো এটা এর ভিতরে আর ধরা হয় না। আর এই চারটা আমাদের বডির আরএনএ। আর একটা আরএনএ আছে, এটা আমাদের বডির আরএনএ, ওটা হলো ভাইরাসের আরএনএ, এই জন্য ওটাকে তোমার পার্সেন্টেজে আনা হয় না। পার্সেন্টেজটা এইভাবে, অর্থাৎ এটা 15%, 15 কমও থাকতে পারে, এটা 5 থেকে 10%, 5% থাকলো, এটা হলো তোমার হলো 10% থাকলো বা 15 থাকলো, তাহলে কত, 20-15 এরকম হলো, তো এরা 80 থেকে 90 হলো, এরকম ভাবে 100 কাভার করা হয় এই তিনটা দ্বারা। আর এটা হলো 0.2, হলো মাইনর হলো 0.2, 0.3 এরকম থাকে, যাকে এর ভিতরে ধরা হয় না। তো চারটা আমাদের বডির, মাইনর, এমআরএনএ, টিআরএনএ আর হলো আরএনএ, এগুলো আমাদের বডিতে পাওয়া যায়। আর জিআরএনএটা কি, জিআরএনএটা হলো ভাইরাসের দেহ, ওটা আলাদা। এই হলো আমার মূলত 5 প্রকার আরএনএ। তোমাদেরকে মোটামুটি আমি একটা ধারণা দিয়ে দিলাম 5 প্রকার আরএনএ সম্পর্কে। তো এখন আমরা কি করবো, এখন আমরা আরএনএ এর কাজ করবো। তো আরএনএ এর প্রকারভেদ কমপ্লিট। তো আরএনএ এর কাজ করবো, তো এখানে আমি তোমার আরএনএ এর দুইটা কাজ দাগাই দিয়েছি। আরএনএ এর দুইটা কাজ, প্রথম কাজ হলো কি, প্রথম কাজ হলো প্রোটিন সংশ্লেষ করে। তো এরা তোমাদের আর নতুন করে শিখাইলাম না, তোমরা অলরেডি জানো। আরএনএ এর মেইন কাজ, একদম মূল কাজ কি, মূল কাজ হলো প্রোটিন সংশ্লেষ করা। মূল কাজ কি, মূল কাজ প্রোটিন, অর্থাৎ ডিএনএ জাস্ট নির্দেশ দেয় যে হ্যাঁ প্রোটিন সংশ্লেষ করো, বাট পুরা কাজটা দেখে কে, পুরা কাজটা আরএনএ দেখে। এর জন্য মেইনলি প্রোটিন সংশ্লেষ করে হলো আরএনএ, আর ডিএনএ জাস্ট কমান্ড দেয়। তারপরে সেখানে আরেকটা জিনিস দেখাই দিয়েছে কি, এমআরএনএ ডিএনএ হতে বার্তা বহন করে রাইবোজোমে আসে এবং টিআরএনএ সহযোগিতায়
প্রোটিন তৈরি করে। অর্থাৎ এই জিনিসটাই আরো প্রপারলি এই পয়েন্টে বলা আছে, মানে প্রোটিনটা আসলে কেমনে তৈরি হয়, যে ডিএনএ 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 কি করে, ডিএনএ বার্তা বা সংকেত দেয়। কেমনে সংকেত দেয়, এর ভিতরে ধরো একটা নাইট্রোজেন বেস আছে, একটা নাইট্রোজেন বেস আছে হলো এটিসি, এটিসি একটা নাইট্রোজেন বেস আছে। তো এই যে এই সংকেতটা সে কাকে দেবে, এই সংকেতটা সে এমআরএনএ কে দেবে। এমআরএনএ এই সংকেতটা, এখন এটা হলো ডিএনএ এর সংকেত। এখন ডিএনএ এর কথা তো এমআরএনএ বুঝবে না, ডিএনএ এর কথা কি এমআরএনএ বুঝবে না, ডিএনএ এর কথা কখনো আরএনএ বুঝবে না। তো এমআরএনএ কি করবে, এমআরএনএ হলো এই এটিসি কে নিজের মতো করে ট্রান্সলেট করে নেবে। তো এমআরএনএ এটিসি কে নিজের মতো ট্রান্সলেট করে কি বানাবে, এ কে ইউ বানাবে, টি কে এ বানাবে, আর সি কে কি বানাবে, সি কে জি বানাবে। তো নিজের মতো করে ট্রান্সলেট করে ইউএসজি বানিয়ে নিল, বানিয়ে নিয়ে সে বাইরে চলে গেল, সাইটোপ্লাজমে চলে গেল। সাইটোপ্লাজমে যে সে খুঁজলো, সে কি করলো, সে এই যে ইউএসজি, তো এই ইউএসজি ইউএসজি সংকেত দিল, এই ইউএসজি সংকেতে তোমার কি হলো, একটা টিআরএনএ চলে আসলো, এটা টিআরএনএ চলে আসলো। এখন সবার টিআরএনএ আসতে পারবে না, যেই টিআরএনএ এর কাছে কি আছে, যেই টিআরএনএ এর কাছে তোমার এ এ ইউ এইউসি আছে, যেই টিআরএনএ এর কাছে এইউসি আছে, সে ইউএসজি কে দেখে চলে আসলো, দেখে চলে আসে। তারপরে আমার এই যে এই তিনজন মিলে, এই দুইজন একত্রিত হয়ে আমার কি তৈরি করলো, আমার প্রোটিনটা তৈরি করে দিল, প্রোটিনটা তৈরি করে দিল, কারণ এই টিআরএনএ এর কাছে অ্যামিনো অ্যাসিড আছে। এরকম কয়েকটা কোড এমআরএনএ এর কাছে আছে, সব একসাথে অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে হয়ে আমার প্রোটিনটা তৈরি হলো। তো ওই জিনিসটাই এখানে আরো প্রপারলি বলে দিছে। তো এই হলো জিনিস, তো এই হলো দুইটা আরএনএ এর কাজ। তো তোমরা মোটামুটি বুঝতে পারছো, এতক্ষণ ধরে এই জিনিসই বোঝাচ্ছে। তো গেল আমার আরএনএ এর কাজ শেষ। তো এখন আমাদের লাস্ট, আমরা আমাদের নিউক্লিক অ্যাসিড টপিকের একদম লাস্টে চলে আসি, ডিএনএ আর আরএনএ এর মধ্যে মানে পার্থক্য। অর্থাৎ এতক্ষণ তো আমরা ডিএনএ আর আরএনএ পড়লাম, এখন জাস্ট একটা পার্থক্য করে আমরা আমাদের আজকের এই নিউক্লিক অ্যাসিড টপিকটা শেষ করব। তো ডিএনএ আর আরএনএ এর মধ্যে পার্থক্য। তো প্রথম পার্থক্য আসি, প্রথম পার্থক্যটা কি, প্রথম পার্থক্যটা হলো মানে গঠনটা কেমন। তো আমরা এইটা এতক্ষণ ধরে জানি, এতক্ষণ ধরে এই জিনিসটা আমরা জানি যে ডিএনএ কেমন হয়, ডিএনএ হলো তোমার দ্বিসূত্রক হয়, আর আরএনএ কেমন হয়, আরএনএ হলো তোমার একসূত্রক হয়। এটা প্রথম কথা, তো এটা আমরা সবাই জানি, এতক্ষণ ধরে এই জিনিসটাই পড়ে আসতেছি, তো এটা নতুন কিছু না। দুই নম্বরে কি বলা আছে, দুই নম্বরে বলা আছে হলো সুগারের কথা। তো সুগার তাহলে কি, ডিএনএ তে কোন সুগার থাকে, ডিএনএ ডিঅক্সিরাইবোজ সুগার থাকে। তো এটাও নতুন কিছু না, এটা আমরা সবাই জানি, ডিঅক্সিরাইবোজ, আর এখানে কি সুগার থাকবে, এখানে হলো রাইবোজ সুগার থাকবে। তো এটা জানি। দেন 3 নম্বর পয়েন্টে যাও, এখানে নাইট্রোজেন খান, নাইট্রোজেন খান ডিএনএ তে কি থাকবে, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, আর কি থাকবে, থায়ামিন থাকবে, থায়ামিন থাকবে। আর হলো আরএনএ তে কি থাকবে, আরএনএ তেও অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, আর কি থাকবে, ইউরাসিল থাকবে। তো এই থায়ামিনটা ডিএনএ তে আছে, আর ইউরাসিলটা কিসে আছে, আরএনএ তে আছে, আরএনএ তে আছে, বাকি সবগুলো সেম। তো এটাও আমরা জানি, তো এটাও নতুন কিছু না। 4 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট আছে, 4 নম্বর পয়েন্টে কি বলা আছে, ডিএনএ এর কোনো প্রকারভেদ নেই। নিউক্লিক অ্যাসিড পড়াইছি, ডিএনএ পড়াইছি, আরএনএ পড়াইছি, তোমাকে বলে দিচ্ছি যে আরএনএ কয় প্রকার, আরএনএ হলো 5 প্রকার। বাট ডিএনএ এর কি আমি বলেছি যে ডিএনএ এত প্রকার অত প্রকার, কারণ ডিএনএ কোনো প্রকারভেদ নেই, তার মানে ডিএনএ এর কোনো প্রকারভেদ নেই, আর আরএনএ 5 প্রকার। এই হলো আরেকটা পার্থক্য, এটাও তোমার জানা কথা। তুমি ডিএনএ প্রকারভেদ পড়ো নাই, আরএনএ 5 প্রকার পড়েছো। দেন কি, ডিএনএ, তো নতুন ডিএনএ কিভাবে সৃষ্টি হয়, যে ডিএনএ থেকে ডিএনএ সৃষ্টি হয় কিসের মাধ্যমে, রেপ্লিকেশনের মাধ্যমে। রেপ্লিকেশন তার মানে কি, ডিএনএ তে রেপ্লিকেশন হয়, ডিএনএ তে কি হয়, রেপ্লিকেশন হয়। রেপ্লিকেশনকে বাংলায় তোমার প্রতিলিপন বলা হয়, প্রতিলিপন বলা হয়। তার মানে কি, ডিএনএ তোমার রেপ্লিকেশন বা প্রতিলিপন, এটা কিসে দেখা যায়, এটা হলো ডিএনএ তে হয়, ডিএনএ তে রেপ্লিকেশন বা প্রতিলিপন হয়। বাট আরএনএ তে কি তুমি কখনো শুনছো যে আরএনএ হলো তোমার করে রেপ্লিকেশন করে নতুন আরএনএ তৈরি করতেছে, কখনোই না। আরএনএ কে কে তৈরি করে, আরএনএ কে নিউক্লিয়াস তৈরি করে, নিউক্লিয়াসের কে ডিএনএ, অর্থাৎ এই ডিএনএ মূলত আরএনএ কে তৈরি করে। আরএনএ নিজে নিজেকে তৈরি করতে পারে না, যেহেতু আরএনএ নিজে নিজেকে তৈরি করতে পারে না, তার মানে কি রেপ্লিকেশন হবে না। বা ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে নিজের প্রতিরূপ তৈরি করতে পারে, এই জন্য ডিএনএ হলো স্বপ্রজননশীল। অর্থাৎ রেপ্লিকেশনটা ডিএনএ তে হয়, যার মাধ্যমে ডিএনএ নিজের প্রতিরূপ তৈরি করতে পারে। বাট আরএনএ নিজের প্রতিরূপ নিজে তৈরি করতে পারে না, তাকে তৈরি করে কে, তাকে তৈরি করে হলো ডিএনএ। তার মানে এই প্রতিলিপনটা তোমার হলো আরএনএ তে হয় না, এতটুকু লিখলেই হচ্ছে যে প্রতিলিপন, রেপ্লিকেশন বা প্রতিলিপন এটা ডিএনএ তে হয়, আর আরএনএ তে হয় না। এই হলো 5টা পয়েন্ট, এই 5টা পয়েন্ট কিন্তু তোমার হলো কি, এগুলো কিন্তু তোমার নতুন কিছু না, এগুলো সবই পুরাতন কথা। দেন 6 নম্বর পয়েন্টে আসি, 6 নম্বর পয়েন্ট কি বলছে, 6 নম্বর পয়েন্ট বলছে অবস্থান। তুমি এই যে ডিএনএ, এই ডিএনএ কে তুমি কোথায় পাবা, এটা তোমার জানা লাগবে, যে ডিএনএ কে তুমি কোথায় পাবা এটা তোমার জানা লাগবে। তো আমি এতক্ষণ তোমাদের এই যে বইতে তোমাদের পড়াইলাম, আমি তোমাদেরকে কোথায় কোথায় কথা বলেছি যেখানে ডিএনএ কে পাওয়া যায়, অর্থাৎ এই যে কোন কোন অঙ্গাণুর কথা বলেছি যেখানে তোমার ডিএনএ কে পাওয়া যায়। আমি যখন তোমাদেরকে মাইটোকন্ড্রিয়া পড়াইছি, বলছি যে মাইটোকন্ড্রিয়াতে বৃত্তাকার ডিএনএ থাকে, তার মানে কি মাইটোকন্ড্রিয়াতে ডিএনএ পাওয়া যায়। তারপরে কি আছে, যখন তোমাদেরকে ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড পড়াইছি, তখন আমি তোমাদেরকে বলেছি যে ক্লোরোপ্লাস্টে বৃত্তাকার ডিএনএ পাওয়া যায়, তার মানে কি ক্লোরোপ্লাস্টে পাওয়া যায়। তারপরে কি, যখন তোমাদেরকে আমি নিউক্লিয়াস পড়াইছি, তো নিউক্লিয়াসে ডিএনএ থাকবে স্বাভাবিক। এখন নিউক্লিয়াসের স্পেসিফিক ভাবে কোথায় আছে, নিউক্লিয়াসের ক্রোমোজোমে মেইনলি কি আছে, নিউক্লিয়াসের ক্রোমোজোমে
মেইনলি হলো তোমার ডিএনএটা আছে। তো আমরা ক্রোমোজোমই লিখবো, নিউক্লিয়াস লিখবো না। তাহলে মাইটোকন্ড্রিয়াতে আছে, ক্লোরোপ্লাস্টে আছে, ক্রোমোজোমে আছে। অর্থাৎ একটা কোষের মধ্যে, একটা প্রকৃত কোষের মধ্যে এই তিনটা জায়গায় তুমি ডিএনএ কে পাবা। তারপরে কি আছে, আরএনএ তে আছে। কারণ আরএনএ কে কোথায় পাবো? তো তোমাদের এই আরএনএ প্যারা পড়ানো আগে, অর্থাৎ আরএনএ টপিক শুরু করার আগেই বলে দিছিলাম যে কোথায় কোথায় পাওয়া যায়। তো ওইগুলাই লিখে দিবা। ওইগুলা কি কি লিখবা? সাইটোপ্লাজমে পাওয়া যায়, গেল। তারপরে কিসে পাওয়া যায়? মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়াতে ডিএনএ এর পাশাপাশি আরএনএ পাওয়া যায়, তার মানে কি মাইটোকন্ড্রিয়া। তারপরে কি, ক্লোরোপ্লাস্ট। তারপরে কি, তারপরে যখন এই যে পড়ালাম, একটু আগে পড়লাম আর আরএনএ, আরএনএ কোথায় পাওয়া যায়? রাইবোজোমে পাওয়া যায়, বা রাইবোজোম পড়ানোর সময় পড়াইছিলাম, তার মানে রাইবোজোমে পাওয়া যায়। আর কিছু পাওয়া যায় এখানে, যেহেতু নিউক্লিয়াসের ক্রোমোজোম স্পেসিফিক ভাবে বলে দিছি, তো এখানে আমাদের আর নিউক্লিয়াস বললে হবে না, আমাদের নিউক্লিয়াসের কি বলা লাগবে? নিউক্লিয়াসের নিউক্লিওলাস। তো তোমাদের বইতে যাই থাকুক, আমি যেভাবে ভাগটা করে দিলাম তোমরা ওইভাবে ভাগটা করবা। কি কি, ডিএনএ কোথায় পাওয়া যায়? মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোজোম। আর আরএনএ কোথায় পাওয়া যায়? সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, রাইবোজোম আর নিউক্লিওলাস, এই পাঁচটা জায়গায় পাওয়া যায়। তো এটা হলো আরেকটা ভাগ, যে কোথায় কোথায় পাওয়া যায় অবস্থান অনুযায়ী। দেন তোমার 7 নম্বর পয়েন্টে আসো। 7 নম্বর পয়েন্টে কি, কাজ, মেইন কাজ কি? তো মেইন কাজ কি, এটাও তোমাদেরকে অলরেডি বলছি যে বংশগতির ধারক, বংশগতির ধারক বাহক এরা কে? এটা বংশগতি মানেই ডিএনএ। ধারক বাহক, বংশগতি, মেইনলি বংশগতিতে বৈশিষ্ট্য বহন করে। বংশগতির সাথে সম্পর্ক কার? ডিএনএ। ডিএনএর মেইন কাজ কি? বংশগতিকে, বংশগতিতে বৈশিষ্ট্য ধারণ করা বা বৈশিষ্ট্য বহন করে। এই জন্য বলছে ডিএনএর মেইন কাজ কি? বংশগতির ধারক বাহক, এইগুলা। আর আরএনএ এর মেইন কাজ কি? একটু আগেই পড়ালাম আরএনএ এর কাজ। আরএনএ এর মেইন কাজ কি? প্রোটিন সংশ্লেষ করা। তো এটাও নতুন কিছু না, এটাও অলরেডি তোমাদের পড়ানো হয়ে গেছে যে প্রোটিন সংশ্লেষ। তো এটা হলো আরএনএ এর আরেকটা কাজ। দেন হলো 8 নম্বর পয়েন্ট। 8 নম্বর পয়েন্ট কি? 8 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে? তারপরে কথা বলা হয়েছে যে বংশগতি মানে বহন করে, বংশগতির চরিত্র। অর্থাৎ এই যে এই পয়েন্টটাকেই আবার 8 নম্বরে আরেকবার বলছে কি, যে এখানে কাজ হিসেবে বলছে যে বংশগতি ধারক বাহক হিসেবে কাজ করা হলে এটা হলো ডিএনএ এর কাজ, আর প্রোটিন সংশ্লেষ করা হলো আরএনএ এর কাজ। আর এই পয়েন্টটা মূলত বংশগতির উপরে বেস করে, অর্থাৎ বংশগতির সাথে তোমার ডিএনএ সম্পর্ক আছে। অর্থাৎ বংশগতির সাথে কার সম্পর্ক আছে? ডিএনএ সম্পর্ক আছে। অর্থাৎ বংশগতি ও চরিত্র বহন করে ডিএনএ, বাট বংশগতির সাথে আরএনএ এর কোনো সম্পর্ক নেই, অর্থাৎ চরিত্র বহন করে না হলো আরএনএ। অর্থাৎ প্রথম পয়েন্টে কাজ বলছে যে ডিএনএ এর মেইন কাজ হলো বংশগতির বৈশিষ্ট্য ধারণ করা, আর আরএনএ এর মেইন কাজ হলো প্রোটিন সংশ্লেষ করা, গেল। কাজ পয়েন্ট ছিল। সেকেন্ড পয়েন্ট কি? বংশগতি। এটার পয়েন্টই বলো বংশগতি, যেটার সাথে ডিএনএ সম্পর্ক আছে বাট আরএনএ এর সম্পর্ক নেই। তো এটাও তোমরা জানো মোটামুটি, তো এখানে নতুন কিছু নাই। তারপরে কি বলা আছে? তারপরে বলা আছে হলো ডিএনএ আর আরএনএ, নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড কোনটাই বেশি আছে আর কোনটাই কম আছে। তো নিউক্লিওটাইড, এখন তুমি আমার কাছে একটা কথা বলো তো, নিউক্লিওটাইড তাই না, এখন তোমার আরএনএ এক সূত্র, ডিএনএ হলো দ্বিসূত্র, এটা হলো প্রথম কথা। এখন ডিএনএ এর দ্বিসূত্রে মানে প্রতিটা সূত্রেই তো তোমার নিউক্লিওটাইড থাকে। এখন আর ডিএনএ তে তোমার যে পরিমাণ নিউক্লিওটাইড একটা সূত্রে থাকবে, আরএনএ তে ওই সেম পরিমাণ নিউক্লিওটাইড পুরো আরএনএ তে থাকবে। আর ডিএনএ দুইটা সূত্র জুড়ে যত নিউক্লিওটাইড আছে ওটা হলো ডিএনএ নিউক্লিওটাইড। যেহেতু ডিএনএ সূত্র বেশি সেহেতু ডিএনএ নিউক্লিওটাইড বেশি, আরএনএ যেহেতু সূত্র কম সেহেতু আরএনএ কি নিউক্লিওটাইড কম, এটা হলো কথা। আরএনএ একটা সূত্রে যদি আমার 12-13টা নিউক্লিওটাইডও থাকে, ডিএনএ দুই সূত্র মিলে 20টা নিউক্লিওটাইড হয়ে যাবে। এই জন্য নিউক্লিওটাইডের সংখ্যা তোমার ডিএনএ তে বেশি, কারণ ডিএনএ সূত্র বেশি, ডিএনএ তে বেশি আর আরএনএ তে কম। তো এই আরেকটা পয়েন্ট আমরা পড়ে ফেলছি। তারপরে আরেকটা পয়েন্ট আমরা কি পড়বো? এইটা বলছে, এরা একটা নতুন পয়েন্ট। এটা ধরো এতক্ষণ যা পড়ালাম সবই তোমাদের আগের জ্ঞানের তেন পড়ালাম, বাট এটা একটু তোমাদের মুখস্থ করা লাগবে। এই পয়েন্টটা কি? অধিক পরিমাণে অতিবেগুনী রশ্মি শোষণ করে। তোমার হলো ডিএনএ, ডিএনএ কি করে? যে অতিবেগুনী রশ্মি বা ইউভি রে, অতিবেগুনী রশ্মি বা ইউভি রে কি? এটা হলো তোমার সূর্য থেকে, মানে সূর্য থেকে যেই রশ্মিটা হয়, তো ওই রশ্মিটাকে তোমার অতিবেগুনী রশ্মি বলা হয়। অর্থাৎ সূর্য থেকে আমরা যে আলোটা পাই, তো এটার মধ্যে তোমার অতিবেগুনী রশ্মি থাকে। তো এটা তোমরা পরে যখন কেমিস্ট্রি পড়বে তখন জানতে পারবে। অর্থাৎ আলো, আমরা যে আলো আলো চিনি, এখন আলোর আবার অনেক ভাগ আছে। অর্থাৎ আলোর তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী আলোকে ভাগ করা হয়। অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য একরকম হলে গামা গামা রে হয়, একরকম হলে এক্স রে হয়, একরকম হলে ইউভি রে হয়, একরকম হলে মাইক্রোওয়েভ হয়। এরকম তোমার আলোকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। এই জন্য এই যে ইউভি রে, ইউভি রে হলো আলোর একটা ভাগ। অর্থাৎ আমরা যেই আলোটাকে দেখি ওটাকে দৃশ্যমান আলো বলা হয়। আর ইউভি রেকে আমরা দেখতে পাই না, কারণ এটা তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান আলোর থেকে কম, এটাকে দেখা যায় না, বাট এটা আলোর একটা ভাগ, এতটুকু জেনে নাও। তো এই ইউভি রশ্মি এটাকে তোমার ডিএনএ বেশি পরিমাণে শোষণ করতে পারে, ডিএনএ ইউভি রশ্মিকে বেশি পরিমাণে শোষণ করে। ডিএনএ বেশি পরিমাণে ইউভি রশ্মি শোষণ করতে পারে, বাট আরএনএও শোষণ করে, বাট আরএনএ ইউভি রশ্মিকে কম পরিমাণে শোষণ করে, কম পরিমাণে শোষণ করতে পারে। ইউভি রশ্মিকে তোমার হলো ডিএনএ বেশি পরিমাণে শোষণ করে, আর আরএনএ কি করে? আরএনএ হলো তোমার কম পরিমাণে শোষণ করে। তো এরা আমাদের মাথায় রাখা লাগবে যে ইউভি রশ্মি হলো ডিএনএ বেশি পরিমাণে শোষণ করে, আর আরএনএ ইউভি রশ্মি কম পরিমাণে শোষণ করে। তো এতক্ষণ পর্যন্ত যত পার্থক্য পড়ালাম এর মধ্যে এটা হলো একটা নতুন পার্থক্য, এটা তোমাদেরকে আগে পড়ানো হয়নি, যে আরএনএ হলো কম পরিমাণে ইউভি রশ্মি শোষণ করে, কম পরিমাণে শোষণ করে, আর ডিএনএ হলো বেশি পরিমাণে। তো এটা একটু মুখস্থ রাখা লাগবে, তাছাড়া বাকি সবকিছুই পুরাতন। আর লাস্টে আরেকটা কথা কি বলা হয়েছে? আরেকটা কথা বলা হয়েছে যে ডিএনএ এর আণবিক ওজন বহু কোটি, আর
আণবিক ওজন হলো কয়েক লক্ষ। এখন তোমাদের পয়েন্ট হলো বহু কোটি কয়েক লক্ষ না, তোমাদের পয়েন্ট হলো তোমরা বুঝতে পারতেছো কোটির থেকে লক্ষ কম। তার মানে ডিএনএ এর আণবিক ওজন বেশি আর আরএনএ এর আণবিক ওজন কম, এতটুকু হলো কথা। মানে এখানে বলছে ডিএনএ এর আণবিক ওজন বহু কোটি আর আরএনএ এর আণবিক ওজন হলো কয়েক লক্ষ। তার মানে কি ডিএনএ যে আণবিক ওজন এটা হলো বেশি, ডিএনএ এর আণবিক ওজন বেশি আর আরএনএ এর আণবিক ওজন হলো কম। এটা হলো তোমার মেইন পার্থক্য। তো এতটুকু তোমরা বুঝবা, কারণ কি তোমার আরএনএ তে একটা সূত্র আছে আর ডিএনএ তে দুইটা সূত্র আছে। যেহেতু দুইটা সূত্র আছে, দুইটা সূত্রের একসাথে যে ওজন হবে আর একটা সূত্রের একা ওজন অবশ্যই কম হবে, এই জন্য বেশি কম। নিউক্লিওটাইড ডিএনএ তে দুইটা সূত্র তাই বেশি আর আরএনএ তে কম। তো এইগুলা কিন্তু তোমাদের আগের জ্ঞান দিয়ে তুমি বের করতে পারবে। জাস্ট একটা পয়েন্ট তোমাদের মাথায় রাখা লাগবে যে ডিএনএ বেশি পরিমাণে ইউভি রশ্মি শোষণ করে আর আরএনএ কম পরিমাণে শোষণ করে। তো এটা মুখস্থ রাখারও একটা ওয়ে আছে। ডিএনএ ডিএনএ হলো বড় জিনিস, ডিএনএ এর দুইটা সূত্র আছে আরএনএ এর একটা সূত্র আছে। ডিএনএ যেহেতু সূত্র বেশি আছে তাই তার জিনিসপত্রও বেশি, তার নিউক্লিওটাইডও বেশি, তার ওজনও বেশি, তার মানে কি সে ইউভি রশ্মিও বেশি শোষণ করে। আর আরএনএ যেহেতু একটা সূত্র তার মানে তার নিউক্লিওটাইডও কম ওজনও কম, সে ইউভি রশ্মিও কম পরিমাণে শোষণ করবে। এরকম ভাবে তুমি জিনিসটা মাথায় রাখতে পারো যে একটা জিনিস দ্বারা যদি তুমি যে দুইটা সূত্র একটা সূত্র এটা দ্বারা কিন্তু তোমার তিনটা পয়েন্ট কভার হয়ে যাচ্ছে। দুই সূত্র মানে বেশি, বেশি ওজন, বেশি নিউক্লিওটাইড, বেশি ইউভি রশ্মি, আর হলো আরএনএ সব কম। তো এখানে এইভাবে তুমি এই জিনিসটা মাথায় রাখতে পারো। তো আমি মোটামুটি তোমার 10টা পয়েন্ট বলা ছিল, 10টা পয়েন্ট দিয়ে তোমাদের কাছে এক্সপ্লেন করে দিছি। তো তোমরা মোটামুটি বুঝতে পারছো যে এই 10টা পয়েন্টের ভিতরে শুধু একটা পয়েন্ট ইউভি রশ্মির যে পয়েন্ট আছে এটা তোমাদের আলাদাভাবে মুখস্থ করা লাগবে। বাকিগুলো তোমরা তোমাদের জ্ঞান খাটাই মনে রাখতে পারো। আর ইউভি রশ্মিটাও দুইটা সূত্রে একটা সূত্র, এটা দ্বারা ইউভি রশ্মিটাও মনে রাখতে পারবে, একটা টেকনিক শিখাই দিলাম। এই হলো মূলত আমার নিউক্লিক অ্যাসিড টপিকটা। আমি মোটামুটি তোমাদের নিউক্লিক অ্যাসিড টপিকটা দুইটা ভিডিওর মাধ্যমে এ টু জেড কমপ্লিট করে দিলাম। আমরা নেক্সট ভিডিওতে ওই যে তিনটা প্রসেস প্রথম থেকে বলে আসতেছি, তিনটা প্রসেস পড়াবো এখনো যাইতে পারি নাই। তো আমরা নেক্সট ভিডিওতে ওই তিনটা প্রসেস এক একটা ভিডিওতে এক একটা প্রসেস এক্সপ্লেন করে আমরা ওই তিনটা প্রসেস কমপ্লিট করব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।